হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। দেখো তো শুনতে পাচ্ছ কিনা, দেখতে পাচ্ছ কিনা, লেখাটাখা ক্লিয়ার আছে কিনা সব কিছু একটু জানিয়ে দাও। হ্যালো, দেখো তো শুনতে পাচ্ছ কি? এই তুখোর সাউন্ড আসছে। হ্যাঁ, সাউন্ড তো তুখোর সাউন্ড আসছে। সব কিছু ঠিকঠাক আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি নিজে আর একবার একটু চেক করে দেখি সাউন্ড পারফেক্ট আছে কি না। আজকে তোমাদের সাইকেল 2 এর ক্লাস অনেকদিন পরে আবার শুরু হচ্ছে। লাস্ট ক্লাস হয়েছিল নিউটনীয় বলবিদ্যার, শেষ হয়েছিল নিউটনীয় বলবিদ্যা, অপূর্ব শেষ করছিল। আর আর দুইটা চ্যাপ্টার বাকি আছে সাইকেল 2 এর, একটা হচ্ছে কাজশক্তি ক্ষমতা আর একটা হচ্ছে পদার্থের গাঠনিক ধর্ম। তো আমরা আজকে এই ক্লাসের মাধ্যমে কাজশক্তি ক্ষমতা অধ্যায়টা শুরু করছি। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, ঠিক আছে, সুন্দর সাউন্ড। আশা করি সাউন্ড সব কিছু ক্লিয়ার আছে। রাইট, ওকে। তো প্রথমেই আসি, তোমরা যে প্রশ্নটা সবচেয়ে বেশি করো, এই ক্লাস শেষ করতে কয়টা ক্লাস লাগবে এই চ্যাপ্টারটা শেষ করতে? আমি ধারণা করছি যে ধরো 12 থেকে 15টা মতন ক্লাস লাগবে। এবার তোমাদের ব্যাচে যে সমস্ত ক্লাসগুলো হচ্ছে এগুলো কিন্তু খুবই কম্প্রিহেন্সিভ, মানে ধরো যে আমরা প্রত্যেকটা টপিকেই আসলে দেখা গেছে অনেক অনেক টাইপের ম্যাথ প্রবলেম সলভ করাচ্ছি এবং টপিকগুলোরও আসলে অনেক ডেপথে যাওয়া হচ্ছে। এবং আশা করা যায় যখন অ্যাডমিশন প্রোগ্রামে যাবা তখন আসলে নতুন পড়ার মতন, সাইকেলের বাইরে নতুন ফিজিক্স টপিক পড়ার মতন আসলে সেরকম কিছু বাকি থাকবে না। হ্যাঁ, তো তোমার হচ্ছে এই ক্লাসগুলা যেগুলো হবে সেগুলো খুব ভালো মতন করো। আর যারা আগে আর্কাইভ ক্লাস করছো অপূর্বর, তোমাদেরকে বলবো তোমরা হচ্ছে, যদি মনে করো ভাই লাইভ ক্লাস আমার আর দরকার নাই, তাহলে লাইভ করা দরকার নাই, তুমি জাস্ট স্লাইডগুলো একবার একটু চোখ বুলায় যেও। যদি নতুন কোনো ম্যাথ প্রবলেম পাও, যেহেতু প্রত্যেক বছরই লেকচার কন্টেন্ট কিছুটা আপডেট হয়, তো যদি নতুন কোনো ম্যাথ প্রবলেম পাও সেক্ষেত্রে সেটা ওই নোট খাতার সাথে অ্যাড করে রেখো। আর একটা জিনিস সবসময় আমি বলি, সেটা হচ্ছে যে কোনো একটা চ্যাপ্টার যদি একবারের জায়গায় তুমি একাধিকবার পড়ো তাহলে কিন্তু সেগুলা সবসময় মাথায় আরও ভালোভাবে গেঁথে যায়। ঠিক আছে? তো এটার চিন্তা করেও যদি লাইভ ক্লাসগুলো আরেকবার করো তাহলে হয়তো বা তোমার আগের যে কনসেপ্টগুলো ছিল সেগুলাও আরও খুবই ফার্মলি দেখা যাবে, মাথার মধ্যে গেঁথে যাবে। ঠিক আছে? ঠিক আছে, সবাই একটু খাতা কলম বের করো। আমরা আজকে হলো কাজশক্তি ক্ষমতা অধ্যায়টা তো শুরু করব, প্রথমে কাজের সংজ্ঞা দিয়ে শুরু করব এবং যত ধরো যে যত টাইপের প্রবলেম আসলে আসা যায় মোটামুটি চেষ্টা করব শুরুর থেকেই ওই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করতে। সবাই খাতা কলম বের করো এবং প্রশ্নগুলোও তুলবার সাথে সাথে। আর মোটামুটি ক্লাস 9-10-এর সাথে কি চ্যাপ্টারের মিল আছে কি না? হ্যাঁ, 9-10-এর সাথে চ্যাপ্টারের অনেকটাই মিল আছে, পুরা বেসিক পুরা জিনিসটাই আসলে মিল আছে। তো যারা ক্লাস 9-10 এই চ্যাপ্টারটা পড়ছো তারা চ্যাপ্টারটা ভালো পারবা, বুঝবা, প্রথম থেকে আরো ভালোভাবে ধরতে পারবা। যারা আগে পড়ো নাই তারা যদি অন্তত ভেক্টর, নিউটনীয় বলবিদ্যা এই অধ্যায়গুলো পড়া থাকে তাহলেও ইনশাল্লাহ তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। ভেক্টর আর নিউটনীয় বলবিদ্যা একদম না পড়লে কি কাজশক্তি ক্ষমতা অধ্যায়টা বুঝবো না? একটু টাফ। যদি একদম এইটাই তোমার ইন্টার লাইফের একদম প্রথম চ্যাপ্টার হয়, যে আগে আমি আর কোনো চ্যাপ্টার পড়ি নাই, ভেক্টরও পড়ি নাই, নিউটনীয় বলবিদ্যাও পড়ি নাই, এটা আমার একদম প্রথম চ্যাপ্টার, তাহলে কিন্তু এই চ্যাপ্টারটা বোঝা একটু কষ্টকর হবে। সো যদি ভেক্টর একবার হলেও পড়া থাকে, মনে রাখা দরকার নাই, একবার হলেও পড়ছো, কিছু আইডিয়া আছে, নিউটনীয় বলবিদ্যা মাঝে মাঝে ক্লাস করছিলাম, কিছু আইডিয়া আছে, তাহলেও কিন্তু হবে, কোনো অসুবিধা নাই। ঠিক আছে? এই সাউন্ড কম না, সাউন্ড একদম পারফেক্ট আছে। সাউন্ডটা আমি নিজে চেক করলাম কয়েকবার, সাউন্ড পারফেক্ট আছে। সাউন্ড তোমরা যারা সাউন্ডের কথা বলছো একটা কাজ করতে পারো, পারফেক্ট আছে কি না। হ্যাঁ, আজকে তোমাদের সাইকেল 2 এর ক্লাস। সাউন্ড ঠিক আছে। সাউন্ড হচ্ছে তোমাদের হয়তোবা অনেকের লাউড স্পিকারের সমস্যা থাকতে পারে, তোমরা হচ্ছে হেডফোন ইউজ করো, তাহলে ইনশাল্লাহ আর অসুবিধা হবে না। ঠিক আছে, পারফেক্ট। হ্যাঁ, ওকে, আমি একটু আমাদের ওয়েব অ্যাপে দেখে আসি। আমি শুধু নতুন ম্যাথগুলো করব, হ্যাঁ তাহলেও হবে, কোনো অসুবিধা নাই। সাউন্ড সাউন্ড সব ঠিক আছে, কোনো অসুবিধা নাই, জোস। ঠিক আছে, তাহলে আর দেরি না করে চলো শুরু করে ফেলি। আমি দাঁড়াও একটুখানি। হ্যাঁ, না ঠিক আছে, সাউন্ড ঠিক আছে, আমিও জোরে কথা বলছি এখন, আর অসুবিধা হবে না। ঠিক আছে, ওকে। সো দেখো, একদম প্রথমে আগে যদি আমরা কৃত কাজ নিয়ে কথাবার্তা বলি, দেখো আমরা ক্লাস 9-10-এ যখন কৃতকাজ রিলেটেড টপিকগুলো পড়ছিলাম, বা ওই যে চ্যাপ্টার 5 ছিল কাজ শক্তি ক্ষমতা, এই চ্যাপ্টারটা যখন পড়েছিলাম তখন আমাদের একটা খুবই সহজ সংজ্ঞা ছিল এবং তখন জীবন ছিল খুব সহজ সুন্দর। এখানে আমাদেরকে বলতো কোনো একটা বস্তুর উপরে যখন বল প্রযুক্ত হচ্ছে, কোনো একটা বস্তুর উপরে যখন বল প্রযুক্ত হচ্ছে এবং এই বল প্রয়োগের ফলে যদি বস্তুর একটা সরণ হতো, তাহলে কৃত কাজ ডাব্লিউ সমান সমান আমরা লিখতাম কত? এফ এস।
ক্লাস 9-10-এ আমরা কিন্তু জাস্ট এই পর্যন্তই পড়ছিলাম, বল ইনটু সরণ, এবং তখন জীবন কত সহজ সুন্দর ছিল দেখো, বল এবং সরণ সবসময় একই দিকে কাজ করত অথবা তারা পরস্পর বিপরীত দিকে কাজ করত। তো এইরকম ক্ষেত্রগুলোতে কিন্তু আমরা শুধুমাত্র বল এবং সরণ এই দুইটা গুণ করে দিয়ে কাজ বের করে ফেলতাম। কৃতকাজ কত সেটা বের করার জন্য বল আর সরণ দুইটা গুণ করেই কিন্তু আমরা কাজ কত সেটা বের করে ফেলতাম, কোনো ঝামেলা ছিল না। এখন আমরা তো একটু বড় হয়েছি, তো বড় হওয়ার সাথে সাথে জীবনের কমপ্লেক্সিটি আস্তে আস্তে বাড়তে থাকে। তো এখন কিন্তু দেখা যাবে এই যে বল নিয়ে আমরা যে কাজ করব, এই বল এবং সরণ এদের মধ্যে দেখা যাবে শুধুমাত্র যে একই দিক বরাবর বল আর সরণ কাজ করবে এরকমটা হবে না। কখনো দেখা যাবে বল আর সরণের দিক একটা নির্দিষ্ট কোণে আছে, তারপরে দেখা যাবে এইখানে যে বলটা আছে সেই বলটা হয়তো বা কনস্ট্যান্ট কোনো ফোর্স না, এই ফোর্সটা হতে পারে একটা ভ্যারিয়েবল টাইপের ফোর্স, হয়তোবা সময়ের সাথে সাথে এই ফোর্সটা চেঞ্জ হবে অথবা সরণের সাথে সাথে এই ফোর্সটা চেঞ্জ হবে। সাপোজ এখনকার কমপ্লেক্সিটিগুলো আমি একটু জাস্ট বলে তারপরে পুরো জিনিসটা শুরু করছি। যেটা বিভিন্ন কেসে তুমি এখন দেখবা সেটা হচ্ছে আগের বার কি ছিল, ক্লাস 9-10-এ যখন পড়ছিলাম, এখানে যে বলটা কাজ করছে এই বস্তুটার উপর এম ভরের একটা বস্তু রাখা আছে, এর উপরে যে একটা এফ পরিমাণ বল কাজ করছে, দেখা যেত যে এই এফ পরিমাণ বল প্রয়োগ করার ফলে বস্তু যদি এস দূরত্ব যেত, এই ফোর্সটা সব সময় 10 নিউটন হলে পুরো রাস্তা জুড়েই 10 নিউটন কাজ করত। যদি এটার মান 15 নিউটন হতো তাহলে পুরো রাস্তা জুড়েই 15 নিউটন বল কাজ করত। কিন্তু এখন আমরা দেখব এই বলের মানটা সরণের সাথে সাথে চেঞ্জ হচ্ছে বা সময়ের সাথে সাথে চেঞ্জ হচ্ছে। দেখা যাবে 1 মিটার দূরত্ব যাওয়ার পরে এই বলের মান হয়তো 2 নিউটন পরিমাণ বৃদ্ধি পেয়ে গেছে, তারপরে হয়তো আরো 1 মিটার যখন দূরত্ব গেছে তখন এই বলের মান হয়তো 5 নিউটন বৃদ্ধি পেয়ে গেছে। এইভাবে করে সরণের সাথে সাথে বলের একটা পরিবর্তন আমরা এখন দেখব, এবং এই ধরনের বলগুলোকে আমরা বলি পরিবর্তনশীল বল। শুধুমাত্র কি সরণের সাথে সাথে বল পরিবর্তন হতে পারে? না, সময়ের সাথে সাথেও হতে পারে। ধরো একদম শুরুতে যখন বল প্রয়োগ করা হয়েছিল তখন 10 নিউটন বল কাজ করছিল, ঠিক 1 সেকেন্ড পরে 15 নিউটন বল হয়ে গেছে, 2 সেকেন্ড পরে হয়তো বা 20 নিউটন বল হয়ে গেছে। এরকম সময়ের সাথে সাথেও কিন্তু বলের পরিবর্তন হতে পারে। দেখো বল একটা ভেক্টর রাশি, বলতো বলের পরিবর্তন বলতে আমরা আসলে কি বুঝি? যেহেতু ভেক্টর তার মানে কি তার মানও আছে, তার কিন্তু দিকও আছে। বল যেটা এর কিন্তু মানও আছে এবং এর কিন্তু দিকও আছে। তো খুব স্বাভাবিক যখন আমরা বলের পরিবর্তন বলছি তখন কিন্তু শুধুমাত্র যে আমরা মানের পরিবর্তনের চিন্তা করছি তা না, হতে পারে দিকেরও পরিবর্তন হচ্ছে। অর্থাৎ সরণের সাথে সাথে দেখা যাবে বলের মানের পরিবর্তন হচ্ছে, বলের দিকের পরিবর্তন হচ্ছে, কখনো সময়ের সাথে সাথে এই পরিবর্তনগুলো হবে, এবং এই সমগ্র কেসগুলোর জন্য আমাদেরকে কৃত কাজ কত সেটা বের করতে হবে। তো অর্থাৎ ক্লাস 9-10-এ যেরকম সুন্দর মতন 10 নিউটন বল ছিল, 100 মিটার সরণ ছিল, 10 আর 100 গুণ করে 1000 জুল কাজ আমরা বের করে ফেলছিলাম, এই ইন্টারে ওঠার পরে এখন আমাদের এই জিনিসগুলা ছোট্ট ছোট্ট করে কিছু কমপ্লেক্সন অ্যাড হবে। এবং আমরা দেখো যেটা বলছিলাম ক্লাস 9-10-এ থাকতে শুধুমাত্র কিন্তু বল সরণ একই দিকে বা বিপরীত দিকে কাজ করত, কিন্তু এখন দেখা যাবে যে আমরা এরকম কিছু কেসের জন্য ম্যাথগুলা করব। যে সাপোজ আমাদের এখানে একটা সারফেস আছে, এখানে একটা ব্লক রাখা আছে, এর উপরে মনে করো কেউ দড়ি দিয়ে ঘাড়ে করে কেউ দড়ি দিয়ে এভাবে করে টানছে, ব্লকটা আছে নিচে, মনে করো এখানে কেউ একজন দাঁড়ায় আছে, সে হচ্ছে এই ব্লকটাকে দড়ি দিয়ে এই দিক বরাবর টানছে, কিন্তু তার সরণটা হচ্ছে আনুভূমিক বরাবর। অর্থাৎ এখানে কিন্তু দেখো বল এবং সরণের মধ্যবর্তী একটা কোণ আছে, যেটা ক্লাস 9-10-এ শুধুমাত্র 0 ডিগ্রি বা 180 ডিগ্রি ছিল, এবার কিন্তু সেটা 30 ডিগ্রি 60 ডিগ্রি যে কোনো কোণই হতে পারে। তো এই সমস্ত কেসগুলোর জন্য আমাদেরকে কিন্তু কৃত কাজ বের করা লাগবে, ঠিক আছে? এখন তাইলে দেখো আমরা যদি এই ধরনের কেসগুলোর জন্য কৃত কাজ বের করতে যাই, আমরা প্রথমেই খুব কঠিনের দিকে যাব না, আমরা প্রথমে আগে ক্লাস 9-10-এ যা কিছু পড়ছিলাম সেগুলো কি পড়ছিলাম আগে একটু আলোচনা করে নিব, সেই রিলেটেড কিছু ম্যাথ প্রবলেমগুলো আগে সলভ করব, এবং তারপরে আস্তে আস্তে আমরা পরিবর্তনশীল বলে যেভাবে করে সময়ের সাথে বা সরণের সাথে বলের পরিবর্তন হয় সেই জিনিসগুলো আমরা আস্তে আস্তে যাব। ওকে, সো দেখো একদম প্রথমে আমরা চলো আগে একটা ম্যাথ প্রবলেম দিয়ে শুরু করি। শুরু করার আগে
তোমাদেরকে আগে একটু এগুলার পরিচয় সম্পর্কে বলে নেই যে কোন একটা বস্তুর উপর যদি এফ পরিমাণ বল প্রযুক্ত হয় এবং এই বল প্রয়োগের ফলে বস্তুর সরণ যদি হয় এস, তাহলে কৃতকাজ ডাব্লিউ সমান ছিল বল ইন্টু সরণ। এই পর্যন্তই ক্লাস 9-10 আমরা দেখছিলাম। এখন আসো এইখানে আমরা একটা ছোট্ট ম্যাথ প্রবলেম আগে একটু করে ফেলি। চট করে একটু তুলে ফেলো তো প্রশ্নটা একটু চট করে তুলে ফেলো। তোমাদের জন্য 10 ঘন্টা সময় দিলাম প্রশ্ন তোলার জন্য, ঠিক আছে? খুব দ্রুত 10 ঘন্টা সময় দিলাম। ভাইয়া একটু স্লোলি পড়ান, এখনো পর্যন্ত পড়ানো শুরুই করি নাই, চিন্তা করো না। ভাইয়া ভেক্টর পড়ছে, নিউটনিয়ান পড়ি নাই, অসুবিধা নাই, ভেক্টর পড়লেই হবে। ঠিক আছে? এই তোমাদের এই যে ভাইয়া ফার্স্ট ইয়ার অর্ধেক সিলেবাস বাকি, বুয়েটে চান্স পাওয়া সম্ভব কিনা, এই রিলেটেড প্রশ্নগুলো ডিসকাশন গ্রুপে করবা, আমাকে মেনশন দিও, আমি ইনশাল্লাহ চেষ্টা করব পার্সোনালি অ্যান্সার দেওয়ার। ঠিক আছে? এই তোলা হইছে না? তোলা হইছে? সহজ সহজ প্রশ্ন, খুবই সহজ প্রশ্ন। গুড। দেখো এখানে কি বলছে আমাদের, বলছে 10 ঘন্টা সময় শেষ হয়ে গেল। এখানে বলছে 10 কেজি ভরের একটা বস্তু, বাহ সুন্দর, আমরা এখানে ভর সমান সমান লিখে ফেলি 10 কেজি। দেখছো কি ট্যালেন্ট, লিখে ফেলছি সাথে সাথে। এর উপরে 50 নিউটন বল 20 মিটার দূরত্ব পর্যন্ত কাজ করায় বস্তুটি 100 মিটার দূরত্বে গিয়ে থামলো। তো দেখো বল এদিকে কাজ করছে, বল এদিকে কাজ করছে হলো 50 নিউটন। 50 নিউটন বল কাজ করার ফলে বস্তু থামছে কত দূর গিয়ে? 100 মিটার দূরত্বে গিয়ে থামছে। সহজ উত্তর বলো, বলো দেখি কাজ কত? বল দেওয়া আছে, সরণ দেওয়া আছে, বলো দেখি কাজ কত? কাজ ডাব্লিউ সমান সমান বল ইন্টু সরণ। সো বল মানে হচ্ছে 50 নিউটন, সরণ মানে কি? আদি থেকে শেষ, আমরা পড়ছি না? সরণ মানে কি? সরণ মানে হচ্ছে আদি থেকে শেষ। কোন একটা বস্তু ঘুরে ফিরে আদি থেকে এই জায়গাতে আসলো, অনেক ঘুরে ঘুরে এখানে আসলো, শুরু করছিল এই জায়গায়, শেষ করছে এই জায়গায়। তাইলে তার সরণের দিক কোনটা? সরণ কতটুকু? আদি থেকে শেষ এইটুকু কিন্তু তার সরণ, আদি থেকে শেষ এইটুকু কিন্তু তার সরণ। তাহলে এখানে যাত্রা শুরু করছিল এখানে, শেষ করছে এইখানে, আদি থেকে শেষ কতটুকু? কোথায় গিয়ে থামছে? 100 মিটার দূরত্বে গিয়ে থামলো। তাহলে কৃত কাজ কত? 50 ইন্টু কত হবে? 100, তাই তো? তাহলে কত হয়? 5000, 5000 জুল। কার কার আসছে 5000 জুল? 5000 জুল কার কার আসছে? মলি সরকার, ভেরি গুড। 1000 হবে। 5000 ফারদিন ইসলাম, ভেরি গুড। দেখি ওয়েব অ্যাপে কি অবস্থা। বাহ সাব্বাস, মোটামুটি 5000, 1000, 4000 সব রকম উত্তরই আছে, ভেরি গুড। তো দেখো এইখানে কিন্তু খুবই বড় একটা কনফিউশন আছে। দেখো এখানে বড় রকমের একটা মিসকনসেপশন আছে। আমরা যখন সরণের কথা বলি, সরণ মানে আমরা সবসময় ধরে নেই আদি থেকে শেষ, কিন্তু যখন আমরা কৃত কাজ বের করব তখনকার যে সরণটা হবে এটাও আদি থেকে শেষ, কোনো সন্দেহ নাই। কিন্তু এখানে আমরা যে আদি থেকে শেষের কথা বলবো, আদি থেকে শেষের কথা যে বলবো, কখনকার আদি এবং কখনকার শেষ? উত্তর হচ্ছে বল যখন থেকে প্রযুক্ত হলো সেইটা হচ্ছে আদি। বল যখন প্রযুক্ত হওয়া শুরু হলো, শুরু এইটাকে আমরা বলি আদি। আর শেষ কোনটাকে বলি দেখো, বল যখন প্রযুক্ত হওয়া শেষ এইটাকে আমরা বলি হচ্ছে শেষ। খুবই গুরুত্বপূর্ণ একটা কনসেপ্ট, মনে রাখবা। কখনোই কিন্তু আমরা যখন কৃতকাজ বের করি তখন বস্তু কোথায় গিয়ে থামলো সেইটা আমাদের দেখার বিষয় না। এখানে কখনোই 100 কিন্তু হয় না। সবসময় বস্তু যতক্ষণ বস্তুটার উপরে বল প্রযুক্ত হয়েছে
ততক্ষণ বস্তুটার যে স্মরণ সেইটুকু স্মরণ আমাদেরকে নেওয়া লাগবে। এখানে অনেকেই সঠিক অ্যান্সার দিছিলা, অনেকেই এখানে বলছো যে ভাইয়া এখানে স্মরণটা কিন্তু 100 ভুল। দেখো 100 কেন ভুল? আমরা কি জানি, বস্তুর উপর তুমি যতক্ষণ কাজ করো ততক্ষণ কিন্তু তার মধ্যে তুমি এনার্জি দাও। ধরো একটা স্থির বস্তু আছে, তুমি যদি বস্তুটার উপরে কাজ করো তাহলে ওই বস্তুটা কি আর স্থির থাকবে নাকি গতিশীল হয়ে যাবে? গতিশীল হয়ে যাবে। অর্থাৎ তার মধ্যে কিন্তু একটা গতি শক্তির সঞ্চার হয়েছে। এই গতিশক্তিটা সে পাইছে কিভাবে? আমি তার উপর একটা কাজ করছি দেখেই তো সে শক্তি পাইছে। কাজ না করলে কি সে কোনো শক্তি পেত? না। অর্থাৎ আমরা কিন্তু যখন বস্তুটার উপরে যতক্ষণ কাজ করছি ততক্ষণ কিন্তু বস্তুটাকে আমরা শক্তি দিচ্ছি। এখন একটু চিন্তা করো তো, যখন 20 মিটার দূরত্ব পর্যন্ত আমরা বল প্রয়োগ করছি, অর্থাৎ আমরা মনে করো এতটুকু দূরত্ব পর্যন্ত, এখান থেকে এইটুকু হলো আমাদের 20 মিটার, এই 20 মিটার দূরত্ব পর্যন্ত আমরা বল প্রয়োগ করছি, কিন্তু তারপরে সে তার গতি জড়তার প্রভাবে সামনে আগাইছে। তারপরে সে তার উপরে কিন্তু আর কোনো বল আমরা প্রয়োগ করি নাই। তাহলে আমরা কতক্ষণ পর্যন্ত তার উপরে এনার্জি দিতে পারছিলাম, বা আমরা কতক্ষণ পর্যন্ত এই বস্তুটার সাথে কন্টাক্টে ছিলাম? 20 মিটার দূরত্ব পর্যন্ত। আমরা 20 মিটার দূরত্ব পর্যন্ত কিন্তু বস্তুটার উপরে একটা কাজ করছি। এরপরে কিন্তু বস্তুটা তার জড়তার প্রভাবে সামনে আগাইছে। সেইটা কিন্তু বল দ্বারা কাজ না। বল দ্বারা কাজ কতটুকু সময় জুড়ে হয়েছে? যতটুকু দূরত্ব পর্যন্ত তুমি বল প্রয়োগ করছো সেই স্মরণটা কিন্তু আমাদের এখানে বসানো লাগবে। ঠিক আছে, সেই স্মরণটা আমাদের এখানে বসানো লাগবে। তাইলে এটা মাস্ট খেয়াল রেখো, মাস্ট খেয়াল রেখো যে যখন আমরা কৃতকাজ বের করছি, কৃতকাজ সমান সমান বল ইন্টু স্মরণ। প্রযুক্ত বল ছিল 50 নিউটন, লিখে দিলাম। স্মরণ যেটা, সেটা কি যতটুকু দূরত্ব পর্যন্ত এই 50 নিউটনটা কাজ করছিল ততটুকু স্মরণ এখানে বসাবো, অর্থাৎ 20 বসাতে হবে, 20। তাহলে এখানে কত আসে? 1000 জুল। তাহলে ভাইয়া এটা খেয়াল রাখবা যে আমরা যখন বল দ্বারা কৃতকাজ বের করব তখন কিন্তু কখনোই বস্তু কোথায় গিয়ে থামলো এই জিনিস আমাদের দেখার দরকার নাই। যতটুকু সময় জুড়ে বস্তুর উপরে বল প্রযুক্ত হয়েছে ওইটুকু স্মরণ হচ্ছে আমরা কৃতকাজের সময় বসাবো। বুঝতে পারছো? ওকে, ভেরি গুড। তাহলে এটা একটু সবাই বড় করে খাতায় লিখে নাও। যত দূরত্ব পর্যন্ত বল তত দূরত্ব পর্যন্তই স্মরণটা আমাদের ক্যালকুলেট করতে হবে। অথবা আরেকটা লাইনও লিখতে পারো, সেটা হচ্ছে যতক্ষণের বল ততক্ষণের স্মরণ। যতক্ষণের বল ততক্ষণের স্মরণ, ততক্ষণের স্মরণ। খাতায় বড় করে লিখে নাও এটা। তা না হলে কি ঝামেলা হইতো দেখো, থিওরিটিক্যালি একটু বলি। মনে করো আমাদের কাছে একটা অসীম মসৃণ তল আছে, এই যে তলটা দেখছো এটা মনে করো অসীম পর্যন্ত বিস্তৃত। আমরা কি করলাম? খুব হালকা একটা টোকা দিলাম এই মসৃণ তলের উপরে, এই বস্তুটা আছে, আমরা কি করলাম? খুব হালকা একটা টোকা দিলাম এফ। এই ছোট্ট একটা টোকা, খুব অল্প সময় জুড়ে টোকাটা দিছি, যেহেতু এটা মসৃণ তল, তাইলে বলো তো ভাই কোথায় গিয়ে থামবে? অসীম তল, তাহলে কি অসীমে গিয়ে থামবে না? তাহলে যদি কাজ সমান বল ইন্টু স্মরণ হয়, তাহলে বল ইন্টু স্মরণের জায়গাতে আমি যদি এখন অসীম বসাই, তার মানে কি আমি আসলে বস্তুর উপরে অসীম পরিমাণ কাজ করছি? তা তো না। তাহলে এখানে স্মরণটা কতটুকু হবে? বস্তু কোথায় যাচ্ছে, কোথায় গিয়ে থামবে, এগুলো আমাদের দেখার বিষয় না। আমরা জাস্ট কোনটা দেখব? আমরা দেখব যে বস্তুর উপর যতটুকু সময় জুড়ে বল প্রযুক্ত হয়েছে ততটুকু সময়ের স্মরণটা কত ছিল। তাহলে এটা খেয়াল রেখো, যতক্ষণের বল ততক্ষণের স্মরণ, কারণ ততটুকু সময় জুড়েই কিন্তু আমি বস্তুকে এনার্জি দিতে পারছি, বা আমার কাছ থেকে এনার্জি ততটুকু সময় জুড়েই কমছে যতক্ষণ এটা আমার কন্টাক্টে ছিল। এরপরে কিন্তু ওটা আর আমার কন্টাক্টে নাই। বুঝতে পারছো? আজকে কি শুধু একটা ক্লাসই নেবেন? না না, 17টা ক্লাসই আজকে নিয়ে নিব। আনবিলিভেবল। ওকে, ঠিক আছে। এফ তুলে নেওয়ার পরে কি কাজ হয় না? না, ওই বল দ্বারা আর কোনো কাজ হয় না। তখন যদি রাস্তায় ঘর্ষণ বল থাকে সেই ঘর্ষণ বল দ্বারা তখন কাজ হবে, কিন্তু এই বলটা দ্বারা কিন্তু তারপরে আর কোনো কাজ হবে না।
বুঝতে পারছো? ওকে, ঠিক আছে, গেল। এইবার আসো আমরা কাজের মূল যেই সংজ্ঞাটা সেটার মধ্যে আস্তে আস্তে যাই। দেখো খুব সহজ একটা সংজ্ঞা আছে, যদি ক নাম্বার প্রশ্নে আসে তুমি জাস্ট এই লাইনটা লিখে দিলেই হয়ে যাবে। ক নাম্বার প্রশ্নে অনেকবার আসছে, কৃতকাজ কাকে বলে, ব্যাখ্যা করো, সংজ্ঞা দাও, এরকম সংজ্ঞা আসে ক নাম্বার প্রশ্নে, সো মিস করো না। এখানে বলছে কি দেখো, কোন বস্তুর উপরে প্রযুক্ত বল এবং সরণের স্কেলার গুণফলকে কাজ বলে। এটার মানেটা কি? মনে করো বস্তুটার উপরে এই দিক বরাবর আমরা একটা বল প্রয়োগ করছিলাম, যার ফলে দেখা গেছে বস্তুটার সরণ হয়েছে এই দিক বরাবর। সো বস্তুর উপরে বল প্রয়োগ করছিলাম এই দিকে, বস্তুটার সরণ হয়েছে থিটা ডিগ্রি কোণে। আমাদেরকে বলছে যদি তুমি কৃত কাজ বের করতে চাও তাহলে বল এবং সরণ দুইটা কি ভাই ভেক্টর রাশি না? দুইটা ভেক্টর রাশির মধ্যে তুমি স্কেলার গুণ বা ডট গুণ করবা। সো দেখো বল এবং সরণ এবং এদের মধ্যে যে ডট গুণফল সেইটাকেই আমরা কিন্তু বলছি এই বল দ্বারা কৃত কাজ। এবং তোমরা আরো ভালো জানো দুইটা ভেক্টরের মধ্যে ডট গুণ করলে সেইটা কি ভেক্টর থাকে না স্কেলার হয়ে যায়? সেটা স্কেলার হয়ে যায়। তাহলে এই কাজ কিন্তু একটা স্কেলার রাশি। এবং দেখো ডট গুণকে আমি যদি একটু ভাঙায় লিখি তাহলে কি লেখা যায়? একটা ভেক্টর এর মান, সরণ যেটা সে তার মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইন। কি বললেন ভাইয়া? এফ ডট এস, এটা কিন্তু ভেক্টর রাশি হিসেবে আছে। যখন আমরা ভেক্টর রাশির এই গুণটাকে ভাঙাবো তখন কিন্তু এফ এস যে লিখছি এগুলাতে আমরা শুধুমাত্র কি বসাই? তার মান বসাই। মান কি নেগেটিভ হইতে পারে? না, জাস্ট পজিটিভ ভ্যালুটা বসবে এখানে। সরণের কি বসাবো এখানে? মানটা বসবে, খেয়াল রেখো। এবং যখন আমরা থিটা লিখব, এই থিটা কোনটা? থিটাটা হচ্ছে এফ এবং এস এর মধ্যবর্তী যে কোণ সেটা। এফ এবং এস এর মধ্যবর্তী যেই কোণ সেটা তোমরা ভেক্টর থেকে জেনে আসছো, আমি তবুও আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। যখন আমরা দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ বের করব তখন অবশ্যই দুইটা ভেক্টরের আদি বিন্দুকে এক বিন্দুতে নিয়ে আসতে হবে। এটা নিশ্চয়ই তোমাদের মনে আছে। তা না হলে কিন্তু আমি র্যান্ডম দুইটা ভেক্টর দেখলাম, ধরো র্যান্ডম দুইটা ভেক্টর দেখলাম, এদের মধ্যবর্তী কোণ পেয়ে গেলাম থিটা, প্রশ্নে দেওয়া আছে এটা বল, এটা সরণ, মধ্যবর্তী কোণ থিটা, আর নাচতে নাচতে তুমি এখানে থিটা বসাই দিবা, তাহলে কিন্তু কৃতকাজ বের হবে না। কারণ থিটাটার পরিচয় কি ছিল? বল এবং সরণের মধ্যবর্তী কোণ। এবং মধ্যবর্তী কোণ বের করতে গেলে কিন্তু বল আর সরণের যেই ভেক্টরের আদি বিন্দু তাদেরকে কি করতে হয়? এক বিন্দুতে আগে নিয়ে আসতে হয়, এক বিন্দুতে আগে নিয়ে আসতে হয়। তাহলে দেখো এই যে দুইটা ভেক্টরের আদি বিন্দুকে এক বিন্দুতে আগে নিয়ে আসতে হবে। তাহলে এটা খেয়াল রেখো, এই যে কোণটা হবে সেই কোণটা কত? এটা হবে 180 মাইনাস থিটা, এবং যেটাই আসুক সেটাই কিন্তু আমাদের এখানে বসানো লাগবে। তাই কোণ বের করার ক্ষেত্রে বি কেয়ারফুল, এটা ভুল করা যাবে না, খবরদার। ওকে, সো এটা মাথায় রেখো, কোণটা যাতে ভুল না হয়। এখন দেখো আমরা যদি এই এফএস কস থিটাকে একটু ভাঙি তাহলে এটাকে দুইভাবে আসলে প্রকাশ করা যায়। এফএস কস থিটাকে যদি আমি একটু ভাঙি তাহলে এটাকে আমরা দুইটা ভাবে কিন্তু ব্যাখ্যা করতে পারবো। যে এটা হলো আমাদের সেই প্রযুক্ত বল এবং মনে করো এই দিক বরাবর হইছে আমাদের সরণ, এদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। আমাদেরকে যেটা বলে দেখো ডাব্লিউ সমান সমান, একটা কাজ করি একটু দাঁড়াও, আমি এই পেজে না লিখে তার আগের পেজে যাই, এরপরে এই পেজে আসতেছি। হ্যাঁ, ধরো এখানে আমরা কি দেখলাম? কৃত কাজ ডব্লিউ সমান সমান দেখলাম এফ এস কস থিটা। এফ এস কস থিটা, দেখো এটাকে আমরা দুইভাবে ভেঙে লিখতে পারি। একটা হচ্ছে এইভাবে, এস কে একটু বাইরে রাখলাম আর এখানে রাখলাম এফ কস থিটা। লেখা যায় না এভাবে? জাস্ট কি করলাম, সবাই তো গুণ আকারে আছে, তো সরণটাকে একটু আলাদা লিখে এফ কস থিটাকে একটু একসাথে রাখলাম। এটার কারণটা কি? দেখো তুমি যদি এটাকে এভাবে চিন্তা করো তাহলে যেটা আসে, এফ কস থিটা বলতে আসলে কি বোঝায়? এফ কস থিটা বলতে আমরা বুঝি সরণের দিকে বলের যে লম্ব অভিক্ষেপ সেইটাকে বোঝায়। অর্থাৎ আমরা যখন এখানে এফ এস কস থিটা লিখছি তখন দেখো এস মানে হলো সরণ
আর এফ কস থিটা মানে সরণের দিকে বল, সরণ ইন্টু সরণের দিকে বল, এইটা হলো সরণ। আর এফ কস থিটা মানে কি, এফ এর কস থিটা মানে কি, এই যে এইটুকু মানে কত, এইটুকু মানে কত, সরণের দিকে বল না। দেখো যাদের উপাংশ পড়া আছে এটা বুঝতে সহজ, যে আমরা যখন এফ, এইটা যদি এফ হয়, ধরো এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এফ কস থিটা মানে আসলে কতটুকু দূরত্ব বোঝাচ্ছে, এফ কস থিটা বলতে কতটুকু দূরত্ব বোঝাচ্ছে, এফ কস থিটা মানে কি এতটুকু দূরত্ব বোঝাচ্ছে না, এফ কস থিটা মানে, এটা নিশ্চয়ই বুঝতেছো তাই তো। বা তুমি এরকম ত্রিভুজ বানায় নাও, এ বি সি ত্রিভুজ বানায় নাও, ত্রিভুজ এ বি সি এর মধ্যে দেখো, ত্রিভুজ এ বি সি এর মধ্যে দেখো কস থিটা সমান কি লেখা যায়, ভূমি বাই অতিভুজ, অর্থাৎ এ সি ডিভাইডেড বাই এ বি। তাহলে এ সি যেটা সেটাকে কি বলা যাচ্ছে, এ বি কস থিটা। এ বি মানে কি আমরা জানি যে ভেক্টরের দৈর্ঘ্য দিয়ে কিন্তু তার মান নির্দেশ করে, তাহলে এ বি যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা দিয়ে কিন্তু এফ এর মান নির্দেশ করছে। তাহলে এসি যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা দিয়ে দেখো, এসি যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটা দিয়ে কিন্তু সরণের দিকে কতটুকু বল, সেই বলটা নির্দেশিত হচ্ছে। এটা আসলে মানে খুবই গুরুত্বপূর্ণ একটা ইনসাইট দেয় আমাদেরকে। দেখো একটা জিনিস তোমরা নিজেরাই এখন চিন্তা করতে পারবা, বলো তো থিটার মান যত বাড়বে কস থিটার মান কি বাড়বে না কমতে থাকে আস্তে আস্তে? থিটার মান যত বৃদ্ধি পেতে থাকে কস থিটার মান কিন্তু আস্তে আস্তে কমতে থাকে। কস 0 ডিগ্রির মান হচ্ছে 1, কস 45 ডিগ্রির মান 1/√2, কস 90 ডিগ্রি যখন হয়ে যায় মান কত হয়ে যায় 0। অর্থাৎ অ্যাঙ্গেল যত বাড়তে থাকে তত কিন্তু কস থিটার মান আস্তে আস্তে কি হয়, হ্রাস পায়। তাইলে এইটা আসলে ফিলটা কি, তোমাকে আমি একটা ফিল এভাবে দিতে পারি। মনে করো তুমি পরীক্ষায় ভালো রেজাল্ট করতে চাও, তোমার গোল হচ্ছে এইটা, তোমার গোল হচ্ছে এই সরণ পর্যন্ত আসা সাপোজ। এখন বলো তো তোমার অ্যাচিভমেন্ট বা তোমার রেজাল্ট কখন সবচাইতে বেশি ভালো হবে বলো তো? যখন তোমার যা পড়াশোনা করা দরকার তুমি যদি সেইটার দিকে পড়াশোনাটা করো, তাহলে কি তোমার ভালো রেজাল্ট বা অ্যাচিভমেন্ট সবচেয়ে বেশি হবে না? অথচ তুমি কি করলা, তোমার ফিজিক্স পরীক্ষা, ফিজিক্সে তুমি ভালো রেজাল্ট করতে চাও, কিন্তু তুমি ফিজিক্স বই না পড়ে দেখা গেল গল্পের বই পড়তেছো। অর্থাৎ তুমি এফোর্ট দিচ্ছ, কিন্তু সম্পূর্ণ এফোর্টটা ফিজিক্স পড়ার দিকে না, তোমার কিছুটা এফোর্ট কিন্তু গল্পের বই পড়ার কাজে নষ্ট হয়ে যাচ্ছে। তাইলে দেখা গেল তুমি হয়তো বা এফোর্ট দিছো এই দিক বরাবর, এই দিক বরাবর তুমি এফোর্ট দিছো। তাহলে আসলে বলো তো ওই গল্পের বই পড়ার জন্য কি তোমার ফিজিক্সের রেজাল্ট ভালো হবে? না। সরণের দিকে যতটুকু তোমার এফোর্ট বা তোমার আলটিমেটলি যেটা তুমি করতে চাও, ফিজিক্সে ভালো রেজাল্ট করতে চাও, সেটা করার জন্য যে এফোর্টটা সেইটুকুই কিন্তু আসলে তোমার ভালো রেজাল্ট করতে কাজে দিবে। কিন্তু তার সাথে লম্ব যে উপাংশটা আছে এইটা কিন্তু আসলে তোমাকে কোনো রকম হেল্প করবে না এই দিকে কিছু একটা ভালো করতে। এভাবে করে আইডিয়াটা নিতে পারো যে ধরো আমাদের যে গোল থাকে, আমরা যদি সেই গোলের দিকে আমাদের সম্পূর্ণ এফোর্টটা দেই তখনই কিন্তু আমাদের আউটকামটা ম্যাক্সিমাম হয়। কিন্তু চিন্তা করো তুমি চাচ্ছ একটা দিকে যাইতে, তুমি চাও যে আমি হলো বড় হয়ে ক্রিকেটার হব, বা ধরো তুমি চাও যে আমি বড় হয়ে ইঞ্জিনিয়ার হব। এখন ইঞ্জিনিয়ার হওয়ার জন্য তুমি ওইদিকে ধরো বায়োলজি বই বসে বসে মুখস্থ করতেছো, তাহলে কিন্তু তোমার এফোর্ট যাচ্ছে, কিন্তু ইঞ্জিনিয়ারিং পড়ার দিকে যে এফোর্টটা দেওয়া দরকার ছিল সেই এফোর্টটা কিন্তু যাচ্ছে না। হ্যাঁ, তুমি যখন মেডিকেলের জন্য প্রিপারেশন নিতে গেছো তখন ওখানে কিছু ফিজিক্স পড়া লাগছে, ওইখানে কিছু কেমিস্ট্রি পড়া লাগছে, সেই ফিজিক্স কেমিস্ট্রি পড়ার কিছু অংশ হয়তো বা তোমার এই ইঞ্জিনিয়ারিং এর জন্য কাজে লাগবে, কিছু অংশ হয়তো বা তোমার ইঞ্জিনিয়ারিং এর জন্য কাজে লাগবে। কিন্তু তুমি যদি এই এফোর্টটাই পুরাপুরিভাবে এই দিকে দিতা তাহলে কি আউটকামটা সবচেয়ে বেশি হতো না? বুঝতে পারছো? তো তোমার মেইন আইডিয়াটা হচ্ছে এইটা, যে ধরো আমরা যখন কৃত কাজটা হিসাব করব ঠিক একইভাবে যেই দিকে সরণ
সেই দিক বরাবর বল কত, এইটা আমাদের জানা লাগবে। আমি বল দিয়ে গেলাম একদিকে, সরণ হচ্ছে আরেক দিকে, তাইলে কিন্তু কাজ হবে না। বুঝতে পারছো? তাইলে এটা খেয়াল রেখো যে সবসময় আমাদেরকে কি হিসাব করতে হয়, যেই দিকে সরণ, আমার যেদিকে গোল, সেই দিক বরাবর আমার এফোর্টটা কতটুকু, এই দুইটার গুণফল কাজে লাগবে। তুমি এফোর্ট দিলা এদিকে, কিন্তু এই এফোর্টটা তো পুরাপুরিভাবে গোলের দিকে না, তাইলে কি আসলে কাজে দিবে? পুরাপুরি এফোর্ট কিন্তু তোমার কাজে লাগবে না। কতটুকু কাজে লাগবে? এই এফোর্টের যতটুকু অংশ এদিকে অ্যালাইন্ড আছে, সরণের দিকে আছে, ওইটুকুই কিন্তু তোমার আলটিমেটলি তোমাকে সাহায্য করবে ভালো রেজাল্ট করতে বা তোমার গোল অ্যাচিভ করতে। বুঝতে পারছো? তাইলে দেখো, আমরা যখন কাজও হিসাব করব ঠিক একইভাবে কাজের ব্যাপারটাও একই রকম, যে সরণ যেই দিক বরাবর, সেই দিক বরাবর আসলে কতটুকু বল আছে, ওইটুকু বলে কিন্তু আমার মেইনলি অ্যাচিভমেন্টে সাহায্য করবে। ঠিক আছে? ওকে, তো তাইলে দেখো, এটা গেল। আমরা আরেকভাবে কিন্তু এইটাকে চিন্তা করতে পারি। যেমন ভাই আপনি তো এখানে একভাবে বললেন, আরেকভাবে যদি বলা হয় W সমান সমান Fs cos থিটা, Fs cos থিটা। খেয়াল করো তো, আমরা যদি এখানে Fটাকে আলাদা রাখি এবং S cos থিটাকে এখন মনে করো নিলাম, তাহলে এটা মানে কি বোঝাচ্ছে? বল ইনটু আমাদের বলের দিকে সরণ, বল ইনটু বলের দিকে সরণ। তো আমরা দুইভাবেই কিন্তু কাজটাকে ব্যাখ্যা করতে পারি। মেইন আইডিয়াটা কি বলতো? মেইন আইডিয়াটা হচ্ছে দুইটা ডিরেকশনটা অ্যালাইন করে তারপরে অন্য কাজ করতে হবে। অর্থাৎ আমি যদি তোমাকে এই ছবিটা দিয়ে ব্যাখ্যাটা দিতে চাই যে আমাদের বল ইনটু বলের দিকে সরণ বলতে কি বোঝাচ্ছে, সেটা হলো, এগুলো একটু মুছে দিই। বল ইনটু বলের দিকে সরণ বলতে আমরা যেটা বুঝছি সেইটা হলো গিয়ে বলের দিকে সরণ, এটা হলো এই সরণ থেকে বলের উপর আমরা একটা লম্ব টানবো। তাহলে এইটুকু যে অংশটা হলো, এটাই কিন্তু আমাদের S cos থিটা, S cos থিটা। তাহলে দেখো এই S cos থিটা এতটুকু, এটা হলো কি বলের দিকে সরণ কতটুকু ইনটু বল। ঠিক আছে? তাহলে আমরা দুইভাবে এটাকে ব্যাখ্যা করতে পারি, একটা হচ্ছে বল ইনটু বলের দিকে সরণ, অথবা সরণ ইনটু সরণের দিকে বল। তো তপন স্যার, ইসাক স্যার, যেই স্যারের বই খুলো না কেন, দুইভাবেই কিন্তু এটা লেখা আছে। ঠিক আছে? তাহলে এটা খেয়াল রেখো যে বল ইনটু বলের দিকে সরণ অথবা সরণ ইনটু সরণের দিকে বল। এই মারামারি করতেছো কেন? মারামারি করতেছো কেন? ওকে, না এটা না, আমরা লম্ব অভিক্ষেপ বলবো, এটাকে উপাংশ বলা ঠিক হবে না। কারণ দেখো, আমরা কিন্তু এখানে মানটা লিখছি এবং S cos থিটা এর সাথে কি কোনো i j k ক্যাপ আছে? নাই। উপাংশ কিন্তু ভেক্টর রাশি হয়, তাহলে এটা কি একটা স্কেলার, অর্থাৎ লম্ব অভিক্ষেপ। আমরা এটা বলতে পারি বল ইনটু বলের দিকে সরণের লম্ব অভিক্ষেপ। তো আমি ভাষাটা একটু ছোট করছি, এইটুকুই, তাছাড়া কিছু না, লম্ব অভিক্ষেপ বললেও হয়। ওকে, বুঝছো আশা করি? ঠিক আছে, সুন্দর, সহজ। এবার আসো আমরা আস্তে আস্তে এবার বিভিন্ন টাইপের ম্যাথ প্রবলেমের দিকে যাব। এই তোমরা চ্যাট বক্সে উল্টাপাল্টা কথাবার্তা বলো না তো। এই চ্যাট বক্সে যে ফেসবুকে, শোনো, এই যে এখন ধরো আমাদের কাছে যে এফআরবি যারা ব্যাচে ক্লাস করতেছে, এফআরবি 24 যারা, এরা এখন কয়দিন পর পরই পোস্ট দেয় যে ভাই আমার আর 2 মাস বাকি আছে, 60 দিনে একটু বলেন তো আমি ফিজিক্সের কোন কোন চ্যাপ্টারগুলো বাদ দিয়েও A+ পাইতে পারবো। দেখো 30 দিন পরে এরাই আবার কয়দিন পরে পোস্ট করবে, বা কিছু কিছু মানুষজন পাওয়া যাবে, এরা বলবে যে ভাই আমার কয়েকটা চ্যাপ্টার বলে দেন তো যেগুলা পড়লে আমি এইচএসসি পাস করতে পারবো। তো তোমার হাতে এখন যে পরিমাণ সময় আছে, এই সময়টা দেখে ওই 24 ব্যাচের স্টুডেন্টরা আসলে হিংসা করে যে ইস, আমি যদি এখন ওর জায়গাতে থাকতে পারতাম তাহলে আসলে আমি কতটা সময় পাইতাম, বা ইস আগের সময়গুলো আমি নষ্ট করে আসছি কিভাবে। তো এই যে যারা ধরো কমেন্টের মধ্যে ও দুনিয়াবি কথাবার্তা বলে ব্যস্ত আছো, দেখো তোমাদেরও আসলে ওই সময়টার মধ্যে দিয়ে যাওয়া লাগবে। তো একটু আগের থেকে সিরিয়াস হয়েও তখন যাতে আফসোস করতে না হয়, একটু আগের থেকে সিরিয়াস হও। ঠিক আছে? ওকে, দেখো এরপরে আমরা দেখো এই জিনিসগুলো লেখা আছে, বল ইনটু বলের দিকে সরণের উপাংশ, বল ইনটু বলের বল ইনটু বলের দিকে সরণের উপাংশ এর গুণফলকে কাজ বলে, অথবা সরণ ইনটু সরণের দিকে বলের উপাংশ। এটা উপাংশ না বলে লম্ব অভিক্ষেপ বললেই বেস্ট, লম্ব অভিক্ষেপই আমরা বলবো। চলো আমরা ডিরেক্টলি এবার ম্যাথের মধ্যে চলে যাই। প্রশ্নটা একটু তোলো, প্রশ্নটা একটু তোলো। আমরা আজকে অনেকগুলা টাইপেরই ম্যাথ প্রবলেম সলভ করব ইনশাল্লাহ, দেখবা এগুলা যদি ভালো মতন করা যায় তাহলে মোটামুটি অনেকগুলা কনসেপ্ট ক্লিয়ার হবে। জাস্ট এই একটা টপিক থেকেই আমরা চেষ্টা করব ভ্যারাইটি টাইপের প্রবলেমগুলো দেখার।
না, এই প্রশ্নটা একটু তুলে ফেলো। এম ভরের বস্তুটি গড়িয়ে নিচে পড়লে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ নির্ণয় করো। হ্যাঁ, উপাংশ যেটা বললাম, উপাংশ হচ্ছে ভেক্টর আর লম্ব অভিক্ষেপ হচ্ছে স্কেলার। ঠিক আছে? লেখা হয়েছে। হ্যাঁ, উপাংশের মান বললেও হয়, উপাংশের মান বললেও হয়, অসুবিধা নেই, হয়। দেখো, তুমি যখন একটা জিনিস বুঝবা তখন কিন্তু সেটা প্রকাশ করার অনেকগুলো উপায় থাকতে পারে। মেইন আইডিয়াটা হচ্ছে আগে বুঝা। তোমরা অনেকেই দেখা যায় জিজ্ঞেস করো যে ভাই এটা পরীক্ষার খাতায় কিভাবে লিখবো। দেখো, এইটা কিন্তু আসলে কোনো সদুত্তর নাই। মানে বিষয়টা হচ্ছে যে তুমি আগে জিনিসটা বুঝছো কিনা। যদি বুঝে থাকো তাহলে নিজের ভাষা ব্যবহার করেই এটা লেখার দক্ষতা অর্জন করার নামই কিন্তু শিক্ষা। তো এটা মাথায় রেখো, যে জিনিসটা বুঝতেছো এটা আসলে ভাষায় প্রকাশ করা বা আরেকজনকে বোঝানোর দক্ষতা, এই দক্ষতাটা অর্জন করতে শিখো আস্তে আস্তে। এবং আরেকটাও মাথায় রেখো, যখন যে কোনো একটা জিনিস পড়ছো সাথে সাথে যদি আর দু একজনকে একটু বুঝাই ফেলা যায় তাহলে দেখবা যে ওই কনসেপ্ট একদম মাথার মধ্যে গেঁথে যাবে। ওকে, সো দেখো আমরা এখানে কি বলছে, এম ভরের বস্তুটি গড়িয়ে নিচে পড়লে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ নির্ণয় করো। এই দেখো, এম ভরের বস্তুটা যদি গড়ায় নিচের দিকে পড়ে তাহলে মহাকর্ষ বল দ্বারা কৃত কাজ কত হবে বের করতে বলছে। এখন দেখো, মহাকর্ষ বলের ডিরেকশনটা কোন দিকে? ডিরেকশনটা একদম নিচের দিকে, সেটা কত? mg। এবং বলো তো, যখন আমাদের এই বস্তুটা গড়ায় নিচের দিকে পড়বে, যখন আমাদের এই বস্তুটা গড়ায় এই যে এই জায়গাতে এসে পড়বে, যখন এটা স্লাইড করে ধরো নিচের দিকে এসে পড়লো, তখন বলো তো বলের দিকে সরণ কত হয়েছিল? বলের দিকে সরণ কত? আমার কি আর কোন টোন নিয়ে চিন্তা করার কোনো দরকার আছে এখানে? আমার কি বল কোন দিকে? বল নিচের দিকে, আর বলের দিকে সরণটাও কি সোজা নিচের দিকে না? তাহলে আমরা এখানে কোন নিয়ে কেন চিন্তা করবো যে ভাই এই কোন দেন এই কোন দেন, দরকার নাই তো আমার। বল আছে এবং গড়ায় যখন নিচে পড়ছে তখন বলের দিকে সরণ হয়েছে কত? 50 মিটার। তাহলে এখানে সহজ তো, এই যে কৃতকাজ ডাব্লিউ সমান সমান হচ্ছে বল ইনটু বলের দিকে সরণ। সিম্পল, আর কিচ্ছু করা লাগবে না, এখানে কোনো ঝামেলা নাই। বল ইনটু বলের দিকে সরণ। ঠিক আছে? ওকে, ঠিক আছে, গেল। এরপরে দেখো, একজন রোলার চালক, একজন রোলার চালক, একজন রোলার চালক, এই দেখো, রোলার চালক আনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে 20 নিউটন বলে রোলার টেনে নিয়ে যাচ্ছে। সো টেনে নিয়ে যাওয়া আর ঠেলা, এই দুইটা ভাষার মধ্যে কিন্তু বলের ডিরেকশনটা কোন দিকে হবে সেটা আমাদের জানতে হবে। যেমন যখন আমরা বলি ঠেলার কথা, ঠেলা মানে কি? ঠেলা মানে হচ্ছে এই দিক বরাবর বল প্রয়োগ করছি যাতে করে বস্তুটাকে আমি সোজা টানতে পারি, সোজা টানতে পারি, এই দিকে টানতে পারি, তার জন্য ওকে ঠেলছি। আর টানা বলতে আমরা কোনটাকে বুঝি? টানা মানে হচ্ছে এই দিক বরাবর টান দিচ্ছি যাতে করে বস্তুটা এদিকে একটা সরণ হয়। তাহলে টানা মানে এদিকে টানা, আর ঠেলা মানে তো ঠেলা, বুঝতেছই। আমাদের বলল রোলার চালক অনুভূমিকের সাথে 45 ডিগ্রি কোণ করে 20 নিউটন বলে রোলারটিকে টেনে নিয়ে যাচ্ছে। এই দেখো, 20 নিউটন বলে রোলারটিকে টেনে নিয়ে যাচ্ছে। তাহলে এইটা হলো আমাদের 20 নিউটন বল এবং এইটা হচ্ছে 45 ডিগ্রি। ঠিক আছে? রোলারটি সামনের দিকে 75 মিটার ঠেলতে, 75 মিটার ঠেলতে সে কত কাজ করবে? সে কত কাজ করবে? তাহলে কাজ সমান সমান এখানে সিম্পল কি হবে দেখো, বল সরণ এর ডট গুণফল, বল সরণ এবং মধ্যবর্তী কোণের থিটা। তাহলে আমরা সরি মধ্যবর্তী কোণে কোসাইন, তাহলে এখানে এফ কত আছে? এফ আছে 20 নিউটন। সরণ কত? সরণ হচ্ছে আমাদের বলছে 75 এবং cos থিটা কত? cos থিটা হচ্ছে cos 45 ডিগ্রি। তাহলে এখান থেকে আমরা কিন্তু w এর মানটা বের করে ফেলতে পারবো। এখন দেখো এখানে একটা বিষয়, সেই একই কাহিনী কিন্তু দেখো, কৃত কাজ সে আরো বেশি কাজ করতে পারত যদি তার গোল যেদিকে সেই দিক বরাবর যদি সে এফোর্টটা দিত। অর্থাৎ 75 মিটারের দিকে যদি তার 20 নিউটনটা দিত তাহলে কিন্তু আরো বেশি কাজ সে করতে পারত বা আরো বেশি গতিশক্তি সে এই রোলারটার মধ্যে সঞ্চার করতে পারত। কিন্তু 75 মিটার দেওয়ার জন্য সে এফোর্টটা দিছে অন্যদিকে।
তার কারণে দেখা গেছে এফোর্টের দুইটা উপাংশ, একটা উপাংশ এদিক বরাবর, একটা উপাংশ এদিক বরাবর। সো এই দিক বরাবর যে উপাংশটা সেটা কোনো কাজে লাগে নাই, এই দিক বরাবর যতটুকু উপাংশ আছে সেটাই কিন্তু ওকে আসলে হেল্প করছে সামনের দিকে আগানোর। সো দেখো তোমার লাইফে কিন্তু যতটুকু এফোর্ট তুমি দিতে পারবা এটা কিন্তু কনস্ট্যান্ট। শুধুমাত্র যে শক্তির নিত্যতা আছে এটা কিন্তু না, তোমার যে এফোর্ট, এই এফোর্টেরও কিন্তু একটা নিত্যতা আছে। সারা দিনের মধ্যে তুমি কিন্তু চাইলেই অসীম পরিমাণ এফোর্ট কোনো একটা জিনিসের পিছনে দিতে পারবা না, এটার একটা লিমিট আছে। সো চেষ্টা করো তোমার যে গোল যেদিকে আছে সেই এফোর্টটাও যাতে করে ঠিক সেই দিক বরাবর থাকে। যদি এটা একটু বিক্ষিপ্ত হয়ে যায় তখন কিন্তু এফোর্ট যাবে ঠিকই, কিন্তু ওই গোলের দিকে এফোর্ট না থাকার কারণে কষ্টটা আলটিমেটলি কোনো কাজে রূপান্তরিত হবে না। তাই চেষ্টা করবা প্রত্যেকটা মুহূর্তেই এটা চিন্তা করতে যে আমি যে এখন এফোর্টটা দিচ্ছি এই এফোর্টটাকে আসলে আমার গোলের দিকে কিনা, আসলেই গোলের দিকে কিনা। যদি ক্রিকেটার হওয়ার ইচ্ছা থাকে, ভাই আমি ক্রিকেটার হইতে চাই, তাহলে এখন তোমার আসলে পড়াশোনা এত বেশি করে লাভ নাই। তুমি এমনি ধরো যে যে কোনো একটা মোটামুটি পাশ করার জন্য একটু পড়ো আর ওইদিকে দিন রাত ধরে খালি ক্রিকেট খেলো, তাহলে তোমার ধরো কাজ যেটা আর গোল যেটা সেটা একসাথে অ্যালাইন থাকবে, এফোর্ট আর গোল অ্যালাইন থাকবে। যাই হোক, মোটিভেটেড হয়ে আবার কালকে থেকেই মাঠে চলে যেও না। গেল সহজ অঙ্ক এগুলা। এরপরে দেখো এই প্রবলেমটা একটু তুলে ফেলো, চট করে তুলে ফেলো। কোশ্চেনে কি ভুল আছে? টানার কথা বলে ঠেলার কাজ চাইছে। এই দাঁড়ো 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 দাঁড়ো, আর না টেনে নিয়ে, এই যে টানছি তো, রোলারটিকে টেনে নিয়ে যাচ্ছি, ঠেলার কথা বলে নাই তো। যেহেতু টেনে নিয়ে যাচ্ছে তাহলে দিকটা এই দিক বরাবর এবং রোলারটা সামনের দিকে 75 মিটার গেছে, ঠিক আছে। দেখো এরপরে আরেকটা বলছে যে দেখো এখানে বলছে রোলারটা সামনের দিকে 75 মিটার ঠেলতে সে কত কাজ করবে। এখানে একজন বলছে ভাই মহাকর্ষ বল, মহাকর্ষ বল ইয়া না, ও আচ্ছা রোলারটা সামনের দিকে 75 মিটার ঠেলতে সে কত কাজ করবে, এটা ভাষাগত ত্রুটি, সরি এটা ভাষাগত ত্রুটি। এটা আলটিমেটলি ওই যে টানতে সে কত কাজ করবে, কারণ শুরুতে তো ছিল টানাই। সো 75 সেন্টিমিটার টানতে সে কত কাজ করবে এটা হবে। আমি আন্তর্জাতিকভাবে দুঃখিত, এটা ব্যক্তিগত ভুল, এটা স্লাইডের ব্যক্তিগত ভুল, ঠিক আছে। 75 মিটার টানতে হবে, টানতে, কারণ প্রথমে টানার কথা আছে পরে আবার ঠেলার কথা বলবে কেন, এটা প্রশ্নের ভুল। থ্যাংক ইউ আরেফুর রহমান খান। ওকে ঠিক আছে, গেল। এইটা একটু তুলে ফেলো। একটা ফোর্সের একটা ভেক্টর রাশি দেওয়া আছে, মানের একটা বলের ক্রিয়ায় কোনো কণা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দিকে 40 মিটার সরণ অতিক্রম করলে বল দ্বারা কৃত কাজ নির্ণয় করতে বলছে। দেখো তো আগের মাত্রা রিক্যাপ করেন, না রেকর্ড দেখে নিবা, কিচ্ছু করা হয় না এখানে। বল, সরণ আর কস থিটা এই তিনটা একসাথে গুণ দিয়ে দেওয়া হয়েছে, বুঝতে পারছো? বাহ, আপনার সাউন্ডটা একবার বেশি হচ্ছে আর একবার কম হচ্ছে। প্রথম কোশ্চেনে ডিসপ্লেসমেন্ট তো স্ট্রেইট নিচের দিকে ছিল না, না দরকার নাই আমার স্ট্রেইট নিচের দিকে থাকার, আমার দরকার কি বলের দিকে সরণ কতটুকু হয়েছে। এই দেখো এই যে প্রশ্নগুলোর জন্যই এই অঙ্কগুলো করা। আর অনেক মাতুব্বার আছে এরা বলতেছে যে ভাই এগুলো তো 19-এর প্রবলেম, এগুলো কেন করেছেন। দেখো সবাই একসাথে শিখো আগে, এম ভর যেটা আছে সরণ উল্টা দিকে হোক কোনো অসুবিধা নাই, কিন্তু আমার কি দরকার যেই দিকে বল প্রযুক্ত হচ্ছে এই বলের দিকে সরণ কত সেইটুকু জানলেই তো আমার হচ্ছে। যেমনটা এই যে এখানে থিওরিতে আমরা এটাই তো দেখলাম, দেখো বল এদিকে দিছো সরণ হয়েছে একটা, কিন্তু আমরা কি করছি দেখো, যেমন এইটার ক্ষেত্রে দেখো বল এফ গুণ করছি আর বলের দিকে সরণ কত এস কস থিটা গুণ দেয়া লাগছে, এস গুণ দেয়া লাগছে না, বল এবং বলের দিকে সরণ কতটুকু এই দুইটা জিনিস আমাদের গুণ দেয়া লাগছিল। সো তাইলে একই তো কথা, আমরা যখন এখানে দেখলাম বল কাজ করছে নিচের দিকে, ডিসপ্লেসমেন্ট এদিকে হোক অসুবিধা নেই, কিন্তু টুয়ার্ডস ফোর্স ডিসপ্লেসমেন্ট কত সেটা 50 মিটার, তাহলে ওইটাই দিলাম। বুঝতে পারছো? হ্যাঁ ওকে, তুলে নাও তুলে নাও তুলে নাও তাড়াতাড়ি। এইটার উত্তরটা কত আসে একটু জানাও তো, এই প্রশ্নটা যারা করে ফেলছো উত্তরটা কত আসে জানাও। প্রশ্ন তোলা হয়ে গেলে বলিও। এই যে বলতেছে হবিগঞ্জ থেকে কেউ আছেন, আরে থাকলে তোর কি, এই ভাইয়ের কি ড্রিম ছিল না ক্রিকেটার হওয়ার? হ্যাঁ আমার ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল। আহারে আমি যদি খেলতাম, এই মুতিয়া মুরালি ধরন কখনো 500 উইকেট 800 উইকেট পায় বলো? হ্যাঁ ওকে বস, দেখো এখানে খুব সুন্দর চমৎকার একটা ম্যাথ। এফ একটা ফোর্স দেখো দিয়ে দিছে, মানে একটা বলের ক্রিয়ায় কোনো কণা 2, 3, 5 বিন্দু থেকে
019 বিন্দুর দিকে, প্রশ্ন খেয়াল করো, বিন্দুর দিকে 40 মিটার সরণ অতিক্রম করলো, বল দ্বারা কৃত কাজ কত নির্ণয় করো। এটা একটু লম্বা ম্যাথ, একটু খেয়াল করো। এটা এখানে অনেকেই একটা ছোট্ট ভুল করে বসে আছো। দেখো এখানে যেটা বললো, দাঁড়াও একটা মিনিট, এখানে যেটা বললো যে আমাদের ফোর্স একটা দেওয়া আছে, হ্যাঁ ফোর্স একটা দেওয়া আছে। দেখো বল লিখে ফেলি সমান সমান আই ক্যাপ প্লাস 2j মাইনাস 3k। হ্যাঁ এখন কথা হচ্ছে ভাই, কোনোভাবে আমি যদি সরণ ভেক্টরটা বের করতে পারি, তাইলেই কি বলতো কাজ সমান সমান কি হবে, বল গুণ সরণ না? আচ্ছা অনেকে আমার ক্লাস প্রথমবারের জন্য করছো, জাস্ট একটু বলে রাখি, আমি চেষ্টা করি সবসময় ডান দিক থেকে শুরু করে তারপরে আস্তে আস্তে বাম দিকে আসার, যাতে করে বোর্ড ভিজিবিলিটি সবসময় ঠিক থাকে। হ্যাঁ তো তোমরা যখন আমার স্লাইডগুলো দেখবা আগে ডান দিক থেকে তারপর আস্তে আস্তে বাম দিকে আসবা, ঠিক আছে? এটা লাইভ ক্লাস অনেক হেল্প করে। ওকে, তো দেখো আমার বল ডট সরণ এইটা যদি আমি গুণ করি তাইলেই কিন্তু কৃত কাজটা পেয়ে যাই। আমার খুব আফসোস করতেছে, যদি সরণটাও এমনি কোনোভাবে দেয়া থাকতো, সামথিং আইজেকে আকারে যদি দেয়া থাকতো, তাইলেই কিন্তু ডট গুণ করে আমরা কাজ বের করে ফেলতে পারতাম। তাহলে এখন আমাদের মেইন টার্গেটটা কি হবে বলো তো? মেইন টার্গেটটা হবে এই যে আমি এখানে সরণটা যে বসাবো, এফ এর মান সুন্দর একটা আছে আই ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 3k ক্যাপ ডট ইস এস, যদি আমি সামহাউ আইজেকে আকারে লিখতে পারতাম তাইলে কিন্তু এখানে ডট গুণ করে কাজ হয়ে যেত। তাহলে এখন এসটা আমি পাবো কিভাবে? সেই এসটা পাওয়ার জন্য আমাদেরকে কি বলছে দেখো, বলছে 2 3 5 একটা বিন্দু, এইটা মনে করলাম আমাদের 2 3 5 একটা বিন্দু, সাপোজ আমি র্যান্ডমলি ধরছি এটা হলো 2 3 5 একটা বিন্দু, এবং মনে করলাম এইটা আমাদের সে আরেকটা র্যান্ডম বিন্দু, এটা হচ্ছে 0,1,9। হ্যাঁ এখন দেখো কি বললো, বলের ক্রিয়ায় কোনো কণা এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে, 40 মিটার গেছে। এখন এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে 40 মিটার গেছে, তাহলে আমরা এই ভেক্টরটাকে বের করা লাগবে। সো এই ভেক্টরটা যদি সামহাও আমরা বের করে ফেলতে পারি আইজেকে ফরম্যাটে, তাইলে কিন্তু আমাদের এখানে কাজ শেষ, তাহলে এখন আমার মেইন কাজ কি, যে কোনোভাবে এই এস এর ভ্যালুটা বের করা। সো তোমাদের নিশ্চয়ই মনে আছে, যখন দুইটা পয়েন্ট দেওয়া থাকে যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে গেল, তখন আমরা কি করি, ধরো একটু এই ইয়াটাকে আমি একটু ঘুরাই নিয়ে আসি, দাঁড়াও। হ্যাঁ তো মনে করো আমাদের এইটার অবস্থান ভেক্টর তো এইখানে, এবং এই বিন্দুটার অবস্থান ভেক্টর কোনটা, এইটা। তাহলে ভাই একটু খেয়াল করো, যদি এটা হয় ও বিন্দু, এটা হয় এ বিন্দু, এইটা হয় বি বিন্দু, তাহলে বলো তো ভেক্টর যোগ আকারে আমি এটাকে কিভাবে লিখতে পারি? ও এ যেই ভেক্টরটা আছে সেই ভেক্টরটার সাথে যদি আমরা এই এস ভেক্টর বা এবি ভেক্টরকে যোগ করি, তাহলে কিন্তু ওবি ভেক্টরটা পাবো। এটা কি বুঝতে পারছো? ভেক্টর যেহেতু অনেকদিন আগে করছো, আরেকবার তাই রিক্যাপ করছি। ও এ ভেক্টর এবং এ বি ভেক্টর, খেয়াল করো এই দুইটাকে যোগ করলেই কিন্তু আমরা ও বি ভেক্টরটা পাই। এই যে কোন একটা কণা এখান থেকে এখানে গেল, তারপর এখান থেকে এখানে গেল, দুইটা ভেক্টরকে যোগ করে কিন্তু এই যে আদি থেকে শেষ এই ভেক্টরটাই কিন্তু আমরা এখানে লিখলাম, কোনো সমস্যা নাই তো? আমার কি টার্গেট বলো তো, এস বা এ বি ভেক্টরটা বের করা না? তাহলে আমার এ বি ভেক্টরটা কত এইটা আগে আমাকে বের করতে হবে। এখন এই এ বি ভেক্টর মানে কত আসে? এ বি ভেক্টর মানে আসে হচ্ছে ও বি মাইনাস আসে হচ্ছে ও এ, ও বি মাইনাস ও এ। এখন তারও মুশকিল ভাই, ও বি ভেক্টর কেমনে পাবো আর ও এ ভেক্টর কেমনে পাবো? দেখো ও বি ভেক্টর যেটা, সেটাকে আমরা কিভাবে লিখতে পারি, অবস্থান ভেক্টর, এই যে বি বিন্দুর যদি স্থানাঙ্ক জানো, তাহলে কি আমরা এই যে 0i ক্যাপ প্লাস 1j ক্যাপ প্লাস 9k ক্যাপ এভাবে লিখতে পারি না? 0i ক্যাপ প্লাস 1j ক্যাপ প্লাস 9k ক্যাপ। এবং দেখো তো ও এ যেই ভেক্টরটা আছে এটা সমান আমরা কি লিখতে পারি, 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ প্লাস 5k ক্যাপ এভাবে লিখতে পারি। এই যে 0 0 থেকে জাস্ট অবস্থান ভেক্টরের দিকে গেলাম, 2i প্লাস 3j প্লাস 5k। এখন তাহলে দেখো আমাদের বের করতে হবে এ বি ভেক্টরটা। এ বি যেই ভেক্টরটা আছে এটা বের করার জন্য আমাদের কি লাগবে, ওবি থেকে ও এ কে বাদ দিতে হবে। তাহলে ওবি থেকে যদি ও এ কে বাদ দেই,
তাহলে কি আসে, ওবি থেকে যদি ওএ কে বাদ দেই তাহলে কি আসে, 0 থেকে 2 বাদ দাও আই ক্যাপ প্লাস 1 থেকে 3 বাদ দাও জে ক্যাপ প্লাস 9 থেকে 5 বাদ দাও কে ক্যাপ, তাই তো, মাইনাস 2 আই ক্যাপ মাইনাস 2 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। এইটা হচ্ছে আমাদের এবি ভেক্টর, এটা হলো আমাদের এবি ভেক্টর। এবিটাই কি ছিল, আমাদের সরণ ভেক্টর ছিল না? এখন যা লিখবো তা তুলবা না, আগে একটু দেখে নাও। এখন যা লিখবো এটা তুলতে যায় না, আগে একটু দেখে নাও। দেখো, মাইনাস 2 আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ আর প্লাস 4 কে ক্যাপ, এটা হলো আমাদের এই এ বি ভেক্টরটা বোঝাচ্ছে, এস ভেক্টরটা বোঝাচ্ছে, এস ভেক্টরটা বোঝাচ্ছে। এখন দেখো, আমরা এই দুইটাকে নিয়ে যদি এখন ডট গুণ করি, এই দুইটাকে নিয়ে যদি এখন ডট গুণ করি তাহলে কি হয়ে যাবে? দেখো তো, আমরা কি পাইছি, সরণ পাইছি আর বল পাইছি। তাহলে এই দুইটাকে নিয়ে যদি গুণ দেই, মাইনাস 2 কত আসে অ্যান্সার দেখো তো, মাইনাসে প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুণে 4 আর এদিকে আসা হচ্ছে 3 4 12, 12 তাহলে কত আসে, 12 আর 4 16 18, মাইনাস 18 জুল। সো এটাই কি অ্যান্সার? এটাই কি অ্যান্সার? না, এটা কিন্তু অ্যান্সার না। হ্যাঁ, কাজ ঋণাত্মক হতে পারে, এটা কোনো সমস্যা না। দেখো, এই প্রশ্নের মধ্যে একটা খুব লুকায়িত একটা কনসেপ্ট আছে। আচ্ছা বলো তো, আমাদেরকে বললো এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে 40 মিটার সরণ অতিক্রম করছে। অর্থাৎ দেখো, সরণটা কিন্তু মানটা আমাদেরকে দিয়ে দিছিল। আমি যে এই ভেক্টরটা লিখলাম, আচ্ছা এর মান কি 40? একটু দেখো তো, এই যে এস ভেক্টরটা, এই যে এস ভেক্টরটা, এই এস ভেক্টরের মান কি আসলে 40 হয়? দেখো তো একটু, বা এবি ভেক্টরের মান কি আসলে 40 হয়? এটা তো এস বলা যাবে না, এটা এবি বলি। এবি যে ভেক্টরটা, এটার মান কি আসলে 40 হয়? দেখো তো, মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, দেখো তো কত হয় এটা, 4 4 8 4 4 16 রুট ওভার 24, এর মান তো আসে ভাই রুট ওভার 24। তাহলে আমাদের যে বলছে 40 মিটার সরণ অতিক্রম করলে কাজ বের করো, আমি এখানে দেখলাম রুট ওভার 24 মানের একটা সরণ এখানে বসাচ্ছি, তাহলে কি অঙ্কটা ঠিক হচ্ছে? এটা কি ঠিক হচ্ছে? না, এমটিআর সিয়াম। ও বলছে ভাইয়া দিকে বলছে, এটা খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা যেখানে খেয়াল করতে হবে। দেখো, এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে 40 মিটার গেছে, অর্থাৎ জিনিসটা এরকম। আমাদের ধরো বললো তুমি বাসা থেকে বেরোইছো, তুমি পূর্ব দিকে 40 মিটার গেছো, পূর্ব দিকে 40 মিটার গেছো, তো আমাদের ওইরকমই বলে দিছে এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে 40 মিটার গেছে, তার মানে কি এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত নাকি? তা তো না। যেমন ধরো আমরা যখন কোনো একটা উবারে ফোন দেই, উবার ধরো ওই যে আচ্ছা উবার পাঠাও বাদ দিই, ধরো আমি তোমার একজন বন্ধুকে ফোন দিলাম, সে আমার বাসা চিনে না, তো আমার বাসা হচ্ছে এই জায়গায়, এইটা হচ্ছে ধরো কলেজ গেটের মসজিদ, এটা হচ্ছে কলেজ গেটের মসজিদ, আর এখানে একটা পার্ক আছে, এখানে একটা পার্ক আছে। তো আমি ওকে যেভাবে বলি যে দেখ তুই পার্কে আগে আসবি, তারপর কলেজ গেটের মসজিদের দিকে তুই 10 মিটার আসবি, কলেজ গেটের মসজিদের দিকে 10 মিটার আসবি, তার মানে কি কলেজ গেট পর্যন্ত হিসাব করতে হবে আমাকে? না তো, কলেজ গেটের দিকে বলছে, ওই দিক বরাবর 10 মিটার সেটা আমাকে বলছে, কিন্তু কলেজ গেটের মসজিদের দিক বরাবর 10 মিটার, তার মানে তো কলেজ গেট মসজিদ পর্যন্ত না, ওই মসজিদের দিক বরাবর 10 মিটার আসলে আমার বাসাটা পাবি। তাহলে এই হচ্ছে ভাষার মানে কি বলবো প্যাচটা। তাহলে এখানে আমরা যে করলাম এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে 40 মিটার, তো তার মানে তো এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত নিয়ে বসাই দিলাম, তাহলে তো হইল না। ওই বিন্দু যেদিকে, এই বিন্দু থেকে এই বিন্দুটা যেই দিকে আছে ওই দিক বরাবর 40 মিটার তুমি যাবা। তাইলে সরণ তো ভাই এখানে এটা হবে না, এটা তো বুঝলাম, সরণ তো এটা হবে না। তাহলে সরণ এটা না হলে এখানে 40 বসাই দিই, 40 মিটার সরণ যেহেতু বলছে তাহলে 40 বসাই দিই। এই এই ডট গুণ কখনো এই একটা ভেক্টর আর একটা স্কেলার এভাবে কি কখনো করা যায়? যখন দুইটা ডট গুণ করবা দুইটা ভেক্টরের মধ্যে, অবশ্যই তো ভেক্টর ফরম্যাটে দুইটা থাকতে হবে।
সো এটা তো 40 মান, এটা তো দিক কোন দিকে বোঝা যাচ্ছে না। তো তাহলে কি আই ক্যাপ জে ক্যাপ গুণ কেমনে দিবা? এটা তো সম্ভব না। তাহলে এটাকে তো আমার ভেক্টর ফরম্যাটে নিয়ে আসতে হবে। তো তাহলে দেখো আমরা এখানে 40 যেটা বসাইছি এটা মান ঠিক আছে, কিন্তু এই মানের সাথে আমাদের একটা দিক গুণ করতে হবে। এই মানের সাথে আমাদের একটা দিক গুণ করতে হবে। বলো তো দিক আমরা কোন ধরনের ভেক্টর থেকে পাই? দিক বের করার জন্য কোন ধরনের ভেক্টরটা আমাদের হেল্প করে দেখি কার কার মনে আছে? দিক একক ভেক্টর, ইউনিট ভেক্টর, ভেরি গুড। ইউনিট ভেক্টর বা একক ভেক্টরের কাজ কি ছিল? এটা কেন আমরা পড়ছি? একক ভেক্টরের মেইন কাজ ছিল, এর মান তো এক একক, এটা পড়ে লাভ কি? একক ভেক্টরের মেইন কাজ ছিল কি? একটা দিক নির্দেশ করা, একটা ডিরেক্ট কোন দিক বরাবর সেই দিকটা নির্দেশ করা। মানের সাথে ওই একক ভেক্টরটা গুণ দিলে আমরা কিন্তু সম্পূর্ণ একটা ভেক্টর পেয়ে যেতাম। যে একটা মানের সাথে, যে কোনো একটা মানের সাথে তুমি যদি ওই দিকটা গুণ করো, সো দিক গুণ দেওয়া মানে কি? দিক গুণ দেওয়া মানেই হচ্ছে ওই একক ভেক্টরটা তুমি গুণ দাও, একক ভেক্টরটা গুণ দাও। যেমন ধরো 5 একটা মান, এর সাথে আমি যদি একটা একক ভেক্টর আই ক্যাপ গুণ করে দিই, তাহলে কিন্তু এক্স অক্ষ বরাবর 5 একক বোঝাচ্ছি। ঠিক একই রকম যে আমরা যখন এখানে 40টা বুঝলাম মান আছে, তাহলে দিকটা বের করতে হবে। এখন বলো তো দিকটা কোন দিকে? দিকটা হচ্ছে এই যে এবি বরাবর। তাহলে এবি বরাবর দিক বের করতে গেলে আমি কি করব? এবি বরাবর একক ভেক্টর নেওয়া লাগবে আমার। এখন এবি বরাবর একক ভেক্টর নেওয়া লাগবে। সো দেখো এবি বরাবর একক ভেক্টর এটা কি হবে? এবি বরাবর একক ভেক্টর কি হবে? এইটা হবে হচ্ছে আমাদের -2 আই ক্যাপ -2 জে ক্যাপ +4 কে ক্যাপ এবং √2 স্কোয়ার +2 স্কোয়ার +4 স্কোয়ার। যেইটা আসে সেটাই কিন্তু আমাদের ওই একক ভেক্টরটা। এই একক ভেক্টরটাকে ধরে আমি এখানে গুণ করে দিব, এই দিকটাকে সরায়ে এইটাকে ধরে এখানে গুণ করে দিব। ব্যাস, কাজ শেষ। বুঝতে পারছো? তাহলেই কিন্তু কাজ শেষ। নাও, ঠিক আছে? আমি একটু ফ্লোটা দেখাই দেই। এখান থেকে এখানে যাবা, তারপরে এখান থেকে এখানে আসবা। ঠিক আছে? তাহলে মেইন কাজ হচ্ছে যে আগে আমরা এই এবি ভেক্টরটা কোনটা সেটা আগে বের করলাম, এবং তারপরে ওই এবি ভেক্টরের দিকটা কোন দিকে সেটা দেখলাম, এবং ওই দিক বরাবর 40 মিটার সরণ। এইবার তুমি দেখো গুণ তো করতে পারবা। ঠিক আছে? এস এর একক ভেক্টর। আমি জানতাম কিন্তু লোকলোচন বলে নাই। একক ভেক্টরের উত্তরে একজন কমেন্টে জানাইছি। এত ক্রিয়েটিভ যেই কমেন্টগুলো করো তোমরা, এগুলো কইতে পাও আসলে? ধরো কোনো মুভির যে ডিরেক্টর, সে ধরো কোনো কনসেপ্ট পাচ্ছে না কি নিয়ে মুভি বানাবে, ওরা যদি আমি 10টা মিনিট খালি তোমাদের এই কমেন্ট সেকশন দেখাই, ও লাখ লাখ আইডিয়া বের করে ফেলতে পারবে এক একটা মুভির। তোমরা এতটা ক্রিয়েটিভ, এই সব এনার্জি তোমরা নষ্ট করতেছো। ইস, আফসোস। আরেকবার, ওকে চলো আরেকবার বলি। দেখো আমরা একটা ফোর্স দেওয়া ছিল, এবং দেখো কত সুন্দর একটা সরণও দেওয়া আছে। তাহলে বল আর সরণ গুণ করলেই তো কাজ পেয়ে যাওয়ার কথা। কিন্তু যখন আমি এই বল আর সরণ গুণ দিচ্ছিলাম, তখন কিন্তু একটা ভেক্টরের সাথে একটা স্কেলার তুমি গুণ করতে পারবা না, গ্রেডিয়েন্ট হয়ে যাবে, মানে ওই যে ওই পুরাটাই একটা ভেক্টর হয়ে যাবে তখন। হ্যাঁ, তাহলে এটা তো আসলে আমাদের মানে গ্রেডিয়েন্টের মতন বললাম আর কি। সো এটা তো আসলে তাহলে কাজ হচ্ছে না। আমাদের যদি এক ডট গুণ করতে হয়, তাহলে তো এইরকম একটা ভেক্টরের সাথে আরেকটা ভেক্টরের রূপ লাগবে। তাহলে সেটা আমি কিভাবে পাবো? তো এটার জন্য আমাদেরকে বলে দিছে যে এই বিন্দু থেকে এই বিন্দুর দিকে 40 মিটার গেছে। তাহলে আমরা কি করলাম, এই বিন্দু থেকে এই বিন্দুতে যেই একক ভেক্টরটা আছে সেইটাকে আগে বের করলাম। যে এই বিন্দু থেকে এই বিন্দুতে এই দিক বরাবর যে একক ভেক্টরটা সেটা বের করলাম। তাহলে দেখো আগে মূলত এবি ভেক্টরটা বের করলাম, এবি ভেক্টরটা বের করলাম, তারপর দেখলাম আরে মানটা তো এক একক না, এটা দেখারও দরকার নেই আর। এবি ভেক্টরটা বের করলাম, এরপরে আমরা এবি বরাবর একটা একক ভেক্টর বের করলাম, কারণ একক ভেক্টরটা দিয়ে দিক নির্দেশিত হয়। সো যখন আমি এই দিকের সাথে এই মানটাকে গুণ করে দিব, তখনই কিন্তু আমার ওই এস ভেক্টরটা আমরা পেয়ে যাব। সো তাহলে এখানে একটু হিসাব করে দেখি না কত হয়। আই ক্যাপ +2 জে ক্যাপ -3 কে ক্যাপ। এইখানে আমাদের ডট করতে হবে কি? ডট করতে হবে, নিচে থাকছে হলো 4 4 16
4 20 24 রুট ওভার 24, উপরে থাকছে -80 আই ক্যাপ -80 জে ক্যাপ প্লাস 4 4 16 160 কে ক্যাপ। ঠিক আছে, এই তাহলে এখন তুমি জাস্ট কি করবা, আই এর সাথে আই গুণ করে দিবা, জে এর সাথে জে গুণ করে দিবা, কে এর সাথে কে গুণ করে দিবা। আমি না গুণ করতে গেলেই ভুল হয়, তোমরা এটা হিসাব করে ফেলবা কি হয়। হ্যাঁ, এইটা নিজেরা হিসাব করে নিবা কত হয়। যেমন 80 1 80, এটা আমার জানা ছিল তাই লিখে দিলাম। তারপর 80 দুগুণে 160, এটাও আমার জানা ছিল তাই লিখে দিলাম। 160 16 দুগুণে 32 348, তাহলে 480 মাইনাস 480, তাহলে এত জুল। এই দেখো সম্পূর্ণটা একটা স্কেলার হয়ে গেল। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে আমাদের হলো 160 480 4 লং 64 3 লং 48 4 লং 64, তাহলে এদিকে গেল 64 আর 720 নাকি, মাইনাস 720 ডিভাইডেড বাই রুট ওভার 24, এই হচ্ছে কাজ। ঠিক আছে, দেখো এটা 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 আমি যদি না হয় তাহলে ব্যক্তিগতভাবে, সরি ব্যক্তিগত ভুল, আন্তর্জাতিকভাবে দুঃখিত সেক্ষেত্রে যদি উত্তর না মেলে। দাদা এখান থেকে অ্যাঙ্গেল বের করে তারপরে ফর্মুলাতে বসালে হবে না? অবশ্যই হবে, কেন হবে না? হ্যাঁ আরে ভাই, ও যেটা করতে চাচ্ছে যে ভাই আপনি এফ এর একটা মান বের করেন, আপনি স্মরণের একটা মান জানেন, এরপরে বল আর স্মরণের মধ্যবর্তী কোণটা বের করবেন, ওই তো আমার সেই ডট গুণ করাই লাগবে। সো প্রসেস একটু লম্বা হবে, কিন্তু তোমার এই চিন্তার জন্য তোমাকে অনেক শুভকামনা যে অন্যভাবেও তুমি চিন্তা করতে পারছো। যে এফ এস কস থিটা, তো ভাই আমি যদি দুইটা ভেক্টরের মধ্যে কোণ বের করে থিটাটা বের করি তাহলে কি হবে না? অবশ্যই হবে, কোনো সমস্যা নাই। ঠিক আছে, এই আমি এটা শুরুতেই বলছি, আর্কাইভ করছো আবার এই ক্লাস করবো কিনা দরকার নাই। যদি আর্কাইভ করে ভালো মতো নোট করা থাকে তাহলে এটা করার দরকার নেই, তুমি জাস্ট পরে স্লাইডগুলো একটু দেখে নিও, যদি কোনো নতুন ম্যাথ পাও তাহলে তখন খাতায় তুলে নিলা। আর আরও ভালো হয় যদি তুমি পুরো দুইটা ক্লাসই করো, তাহলে একই জিনিস 2 3 বার করে পড়লে মাথায় আরও ভালোভাবে ঢোকে। ঠিক আছে, ওকে। এই আর রিক্যাপ করা যাবে না, এই 70 বার রিক্যাপ হয়ে গেছে এটা, এর মধ্যে আমি 70 বার থেকে 72 বার আমি রিক্যাপ করে ফেলছি, আর করা যাবে না। ওকে, গেল। এবার আসো, আমরা ধ্রুব বল দ্বারা কৃত কাজ নিয়ে কিন্তু এতক্ষণ ধরে কথা বলছিলাম। সো ধ্রুব বল দ্বারা যে কৃত কাজ, এইগুলা দেখা যায় আমরা যদি গ্রাফের মধ্যে প্লট করি, স্মরণের সাথে সাথে কিন্তু বলের কোনো পরিবর্তন হবে না। এটা হলো স্মরণ আর এটা হচ্ছে আমাদের বল। অর্থাৎ ধ্রুব বল মানে হচ্ছে যে বস তুমি যতই স্মরণ ঘটাও না কেন বলের কিন্তু কোনো পরিবর্তন হবে না। এই দেখো, বলের কোনো পরিবর্তন হবে না, বলের কোনো পরিবর্তন হবে না। তাহলে এই ক্ষেত্রে আমাদের গ্রাফটা কিন্তু সিম্পলি এরকম হবে, স্মরণের সাথে সাথে বল যদি এটা 40 নিউটন হয় তাহলে ধরো যে স্মরণের সাথে সাথে 40 নিউটনের একটা কনস্ট্যান্ট ফোর্স কিন্তু এখানে কাজ করছে। এখন কথা সেটা না বস, কথা হচ্ছে আমরা যদি এখানে কাজ বের করতে চাই তাহলে কি করব বলো তো? স্মরণ এটা মনে করো বললাম 100 মিটার, তাহলে বলো তো যদি কাজ বের করতে চাই, কাজ সমান সমান কি বল ইন্টু স্মরণ না? এখানে মনে করো ফোর্স যেটা দেওয়া আছে এটা হলো স্মরণের দিকেই দেওয়া আছে, কারণ গ্রাফে তো আর অ্যাঙ্গেল বোঝানো সম্ভব না। ধরে নাও স্মরণ এবং বল একই দিক বরাবর কাজ করছে এখানে। আমরা তারপরে এরকম বিভিন্ন কেস দেখবো, চিন্তা করো না, যেখানে স্মরণ চেঞ্জ হবে, আমাদের থিটা চেঞ্জ হবে। সো ডাব্লিউ সমান সমান হচ্ছে বল ইন্টু স্মরণ, এফ ইন্টু এস। একটা জিনিস খেয়াল করো, বল হচ্ছে 40 আর এস হচ্ছে 100, তাহলে এটা কত হবে? 4 ইন্টু 1000 জুল হবে না ভাই? 4 ইন্টু 1000 জুল হবে না? এখন এই যে 4000 জুল পেলাম, তাই পাওয়াটা বড় কথা না। বড় কথা হচ্ছে দেখো তো, এই 4000 আমি গ্রাফ থেকে কিভাবে বের করতে পারতাম? আমাদের এইটাকে যদি একটা আয়তক্ষেত্র চিন্তা করি তাহলে এর দৈর্ঘ্যটা হচ্ছে 100 আর প্রস্থটা হচ্ছে 40, তাহলে আমরা কিন্তু এইটুকু ক্ষেত্রফল যদি বের করি তাহলে কিন্তু এই 40 আর এই 100 দুইটাকে কিন্তু গুণ দিতে পারি, এফ আর এস, এফ আর এস। অর্থাৎ আমরা যখন বল এবং স্মরণের কোনো একটা গ্রাফ দেখব তখন আমরা স্মরণের সাথে যে ক্ষেত্রফলটা পাবো, কার সাথে? স্মরণের সাথে, বলের সাথে ক্ষেত্রফল না, স্মরণের সাথে যে ক্ষেত্রফল, সেই ক্ষেত্রফলটা দিয়ে আমরা কিন্তু ওই বলের জন্য কৃত কাজ কত সেটা বের করতে পারবো। খুব সহজ জিনিস, ঠিক আছে? এটা খেয়াল রেখো। এটা আমি একটু লিখে দেই, এফ ভার্সেস এস গ্রাফ দেওয়া থাকলে, এফ ভার্সেস এস গ্রাফ দেওয়া থাকলে, গ্রাফ দেওয়া থাকলে এস এর সাথে ক্ষেত্রফল বের করলে, এস এর সাথে ক্ষেত্রফল বের করলে কৃত কাজ পাওয়া যায়।
কৃত কাজ পাওয়া যায়। ঠিক আছে, এস এর সাথে ক্ষেত্রফল বের করলে কৃত কাজ ডাব্লিউ পাওয়া যায়। সুন্দর। এইবার আসো আমরা একটু দেখি ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ। খুবই সহজ জিনিস। দেখো আহ, এই এই এখানে আবার ফিজ আসলো কোথা থেকে? আজকে তো ফিজটা নেওয়ারই কথা না। আহ, হ্যাঁ, ওকে, ঠিক আছে। দেখো ধনাত্মক কাজ এবং ঋণাত্মক কাজ। প্রথমে আগে আসো আমরা হিসাব করি ধনাত্মক কাজ কোনটা ছিল। ধনাত্মক কাজ। সো দেখো ধনাত্মক কাজ করার মানেটা কি? ধনাত্মক কাজ করার মানে হচ্ছে বস্তুকে শক্তি দেয়া। কোনো বস্তুর উপরে যখন দেখবা ধনাত্মক কাজ করা হচ্ছে, এটার মানে হচ্ছে বস্তু শক্তি লাভ করছে বা বস্তুকে শক্তি দেওয়া বোঝায়। বস্তুকে শক্তি দেয়া বোঝায়। যেমন এক্সাম্পল কি হতে পারে? মনে করো আমরা কোনো একটা বস্তু নিলাম, এই বস্তুটার উপরে যেদিক বরাবর বল প্রয়োগ করছি সরণটাও সেদিক বরাবর হচ্ছে। তাহলে দেখা যাবে বস্তুটার আদিবেগ ছিল 0, এস দূরত্ব অতিক্রম করার পরে সেটা একটা বেগ লাভ করছে, অর্থাৎ তার গতিশক্তি কিন্তু আগের থেকে বৃদ্ধি পাইছে। অর্থাৎ তার শক্তি কিন্তু আমরা বস্তুকে দিয়ে দিছি, ধনাত্মক কাজ করার ফলে বস্তুকে শক্তি দিয়ে দিছি। ধনাত্মক কাজ কখন কখন হবে একটু খেয়াল করো। ডাব্লিউ সমান সমান ছিল এফ এস কস থিটা। একটা জিনিস বলো তো, আমরা এফ এর মান কি কখনো ঋণাত্মক হতে পারে? না, আগেই কিন্তু বলে দিছিলাম এটা কিন্তু মান নির্দেশ করছে। এস কি, এটাও কিন্তু একটা মান নির্দেশ করছে। এবং থিটা যেটা, সেটা কিন্তু বল আর সরণের মধ্যবর্তী কোণ। তাহলে বলো তো এই এফ আর এস এরা দুইজনে কি কখনো ঋণাত্মক হতে পারে? কারণ এটা তো মান বসাবো আমি, এফ আর এস এর তো জাস্ট মানটা বসাবো। তাহলে এফ হচ্ছে সব সময় পজিটিভ, এস হচ্ছে সব সময় পজিটিভ, আর বাকি থাকে কে? বাকি থাকে হচ্ছে থিটা। তার মানে কোনো বস্তুর ধনাত্মক হওয়া, ঋণাত্মক হওয়া, শূন্য হওয়া, সেটা কিন্তু নির্ভর করছে, বা শুধু ধনাত্মক আর ঋণাত্মক হওয়া সেটা কিন্তু নির্ভর করছে এই থিটাটার উপরে, এই থিটাটার উপরে। তাহলে দেখো থিটা কতক্ষণ পর্যন্ত পজিটিভ, থিটার মান কস থিটার মান কতক্ষণ পর্যন্ত পজিটিভ? এর ম্যাক্সিমাম মান তো হয় 1। আমরা জানি যখন থিটা এর মান 0 ডিগ্রি হয় অথবা তার থেকে বড় হয়, থিটা এর মান যখন 0 ডিগ্রি হয় অথবা তার থেকে বড় হয় এবং 90 ডিগ্রির থেকে ছোট হয়, তখন কিন্তু আমরা এই ধনাত্মক কাজ পেয়ে থাকব। কারণ কি, তখন কস থিটার মানটা পজিটিভ রেঞ্জে থাকবে। ঠিক আছে? অর্থাৎ তুমি, হ্যাঁ, ভালো মতো পড়াশোনা করো নাই, কিন্তু অন্তত ধরো কলেজে ঠিক মতন গেছো, কলেজে ঠিকঠাক মতন গেছো। তো কলেজে ঠিকঠাক মতন যাওয়ার কারণে ওই যে কলেজে মাঝে মাঝে যা কিছু পড়াইছে সেগুলোর কিছু কিছু জিনিস হয়তো বা তোমার পরীক্ষার সময় কাজে লাগছে এবং সেটার কারণে তুমি হচ্ছে একটা কাজ পাবা। কিন্তু ম্যাক্সিমাম কাজ কখন হবে? যখন ওই মানে পুরা অ্যালাইন থাকবে। এখন আসো আমরা শূন্য কাজটা নিয়ে একটু বলি। শূন্য কাজ, আমরা শূন্য কাজটা নিয়ে একটু বলি। শূন্য কাজ, শূন্য কাজ মানে কি? শক্তি দেওয়াও হবে না, নেওয়াও হবে না। শক্তি দেওয়াও হবে না, নেওয়াও হবে না। অর্থাৎ মনে করো যে এই হচ্ছে সারফেস, আমরা কি করলাম, এই বস্তুর উপরে ধরো এমজিতে একটা বল দিচ্ছে, তাই না? এবং কোনো একটা বলের প্রভাবে দেখা গেল বস্তু সরণ হয়েছে ডান দিক বরাবর। ভাইয়া এটা কেমনে হইলো? বল তো দিছে নিচের দিকে, সরণ আবার এদিকে কেমনে হয়? কারণ এই বস্তুর উপরে একটা বলই কাজ করছে, এটা তোমার কে বলছে? হয়তো অন্য আরো বিভিন্ন বল আছে, সেগুলার প্রভাবে বস্তুটা ডান দিকে একটা সরণ ঘটাচ্ছে। কিন্তু আমাকে কাজ বের করতে বলছে এই বলের দ্বারা। মনে রাখবা, যখনই বলবে কৃতকাজ নির্ণয় করো, তখনই কিন্তু কোনো না কোনো একটা বলের জন্য কৃতকাজ বের করতে বলবে। একটা বস্তুর উপর অনেকগুলো বল কাজ করতে পারে, এটা কাজ করতে পারে, এটা কাজ করতে পারে, এটা কাজ করতে পারে, কিন্তু বস্তুর কি একই সাথে অনেকগুলো সরণ হতে পারে? বস্তুর সরণ কিন্তু হবে একটাই। মনে করো এই দিক বরাবরই তার সরণ হলো। এখন আমাকে যদি এই বল দ্বারা কৃতকাজ বের করতে বলে, তাহলে এই বল নিব আর এই সরণ নিব, তখন এক রকমের কাজ পাবো। যদি আমাকে এই বল দ্বারা কৃতকাজ বের করতে বলে, তাহলে এই বল নিব আর এই সরণ নিব, তাদের মধ্যবর্তী কোণের কোসাইন নিব, তাহলে আরেক রকম অ্যান্সার পাবো। যদি আমাকে বলে না তুমি এই বল দ্বারা কৃতকাজ বের করো, তাহলে এই বলের সাথে এই সরণ নিব এবং বল আর সরণের মধ্যবর্তী কোণের কোসাইন নিব। বুঝতে পারছো? তো তাহলে আমরা এখানে অনেকগুলা বলই কিন্তু বস্তুর উপর কাজ করতে পারে, কিন্তু আমরা যে কোনো
একটা বল দ্বারা কৃত কাজ, অর্থাৎ এই নিচের এমজি বল দ্বারা কৃত কাজ কত সেটা এই ক্ষেত্রে বের করতে চাই। তাহলে এই বল দ্বারা কৃত কাজটা আসলে কত হবে? আমরা দেখো এখানে কিন্তু এদের মধ্যবর্তী যে কোণটা, এই কোণটা কত? 90 ডিগ্রি। এই যে মধ্যবর্তী কোণটা, এই কোণটা কত? 90 ডিগ্রি। তাহলে এটা যেহেতু 90 ডিগ্রি কোণে আছে, এখানে আমরা যদি কৃত কাজের মানটা বসাই, W সমান সমান mgs cos 90 ডিগ্রি, তাহলে ভাই বলো তো cos 90 এর মান কত? 0 না? তাহলে দেখো mgও 0 না, sও 0 না, কিন্তু অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হওয়ার কারণে কৃত কাজ কি হয়ে গেল? শূন্য হয়ে গেল। বিষয়টাকে এভাবে চিন্তা করো, দেখো কিন্তু এফোর্ট দিছে, কিন্তু এফোর্টটার কোনো অংশই তার গোলের দিকে ছিল না। এফোর্টের কোনো অংশ তার গোলের দিকে নাই, এই কারণে কিন্তু কোনো অ্যাচিভমেন্টও নাই। এভাবে চিন্তা করতে পারো যে ধরো তোমার কালকে পরীক্ষা, তুমি আজকে সারাদিন ধরে টেবিল গুছাইছো কিন্তু পড়াশোনা করো নাই। তোমার ওই টেবিল গুছানোর কারণে তোমার অনেক কষ্ট হয়েছে, এফোর্ট দিছো ঠিকই, কিন্তু আলটিমেটলি ওইটা কি তোমার পড়াশোনায় কোনো হেল্প করছে? তুমি কি বই নিয়ে যদি বসে থাকতা, কয়েকটা ম্যাথ সলভ করতা, তাইলে হয়তো বা ওই গোলের দিকে বা ওই, হ্যাঁ, ওই গোলের দিকে কিছু একটা এফোর্ট থাকতো। কিন্তু যখন সারাদিন ধরে টেবিল গোছাইছো, টেবিল গোছানোর কোনো এফোর্ট কিন্তু ওই পড়াশোনার দিকে নাই, তাহলে কিন্তু আলটিমেটলি কোনো লাভ হলো না। এবার আসো, মনে করো যে তুমি বলটা প্রয়োগ করছো এবার এই দিক বরাবর, এই দিক বরাবর বল প্রয়োগ করছো, আর স্মরণ হয়েছে ভাইয়া এই দিকে। বল প্রয়োগ করছো একদিকে, স্মরণ হয়েছে আরেক দিকে। তাইলে এখানে থিটাতে দেখো একটা স্থূলকোণ তৈরি হয়েছে, কিন্তু একটা স্থূলকোণ তৈরি হয়েছে। এখন খেয়াল করো, ডব্লিউ সমান সমান আমরা যখন বসাচ্ছি এফ এস কস থিটা, তাহলে বলো তো কেন কাজটার মান নেগেটিভ হবে? কেন কাজটার মান নেগেটিভ হবে? সো নেগেটিভ হবে তখনই যখন এফ তো পজিটিভ, সারা জীবন ধনাত্মক, এই সূত্রে যখন বসাচ্ছ এর মান তো ধনাত্মক, এর মানও তো ধনাত্মক, কিন্তু এই থিটাটার কারণেই কিন্তু দেখা যাবে আমাদের কৃতকাজের যে মানটা সেটা নেগেটিভ আসবে। তাহলে এখানে আমাদের যদি রেঞ্জটা একটু লিখে দেই, এই ক্ষেত্রে থিটার মান কত হতে হবে? থিটার মান যখন 90 ডিগ্রি হবে তখনই কিন্তু শূন্য কাজ আমরা পাবো, রাইট? এবং এই ক্ষেত্রে যদি আমি বলি, দেখো যে আমাদের থিটা এর যে মান, আমরা জানি কস থিটা এর যে ভ্যালু, এইটা কিন্তু -1 এর সমান হতে পারে বা তার থেকে বড় হতে পারে এবং 0 থেকে ছোট হতে পারে। সেই ক্ষেত্রে থিটা এর যে মান, এটা কিন্তু 90 ডিগ্রির থেকে যখন বড় এবং যখন হচ্ছে 180 সমান বা ছোট, তখন কিন্তু আমরা এই রকম কন্ডিশনটা পাবো। অর্থাৎ অর্থাৎ মনে করো তোমার কালকে পরীক্ষা, আর তুমি আজকে পড়াশোনাও তো করোই নাই, তুমি সারাদিন টেবিলও গুছাও নাই, দেখা গেছে তুমি আজকে সারাদিন ধরে ক্রিকেট খেলে বেড়াইছো, তাইলে কিন্তু দেখা যাবে ওই ক্রিকেট খেলার কারণে তোমার হয়তো বা ইনজুরি হয়ে গেছে বা তোমার গায়ে হাত পায়ে ব্যথা। তাহলে একে তো তুমি পড়াশোনা করোই নাই, 2 নাম্বার আরো উল্টা গায়ে ব্যথা করে ফেলছো, তাইলে কি তোমার কৃত যে কাজ ওই গোলের দিকে কোনো এফোর্ট তো ছিলই না, গোলের উল্টা দিকে এফোর্ট ছিল, তাহলে কি আলটিমেটলি অ্যাচিভমেন্ট তো হবেই না, দেখা যাবে আরো ফেল করে বসে আছো বা পরীক্ষা দিতেই যেতে পারলা না। সো তাইলে দেখো এটা কখন হয়? যখন কোনো একটা বস্তুর উপর ঋণাত্মক কাজ করি তখন কিন্তু বস্তু থেকে এনার্জি নিয়ে নেওয়া বোঝায়। বস্তুর উপর যখন আমরা ঋণাত্মক কাজ করি, কোনো একটা বস্তুর উপর যখন আমরা ধরো ঋণাত্মক কাজ করি, সো ঋণাত্মক কাজ করা মানে হচ্ছে বস্তু থেকে এনার্জি নিয়ে নেওয়া, বস্তু থেকে এনার্জি নিয়ে নেওয়া, এটা মানে কি ভাই? মনে করো কোনো একটা গাড়ি চলছিল, কোনো একটা গাড়ি মনে করো সোজা যাচ্ছে, এখন রাস্তায় চলার সময় এই গাড়িটা কোনো রকম এক্সেলারেটরে চাপ দিল না, রাস্তার সাথে ওর তো একটা ঘর্ষণ বল আছে, এর ফলে কি হবে যে কিছু দূরত্ব যাওয়ার পর এটা কিন্তু আস্তে 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 এর বেগটা আস্তে আস্তে কমতে 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 একটা সময় শূন্য হয়ে যাবে। তুমি খেয়াল করো, যখন এর একটা বেগ ছিল এবং তারপরে যখন এই বেগটা শূন্য হয়ে গেছে, তার গতিশক্তিটা কিন্তু কমে গেছে। এই গতিশক্তিটা কেন কমলো? কারণ তার উপরে একটা ঘর্ষণ বল কাজ করছে গতির বিপরীত দিকে, কিন্তু তার সরণটা হয়েছে কোন দিকে বলো তো? সরণ হয়েছে কিন্তু এই দিক বরাবর।
তাইলে বল একদিকে, সরণ আরেক দিকে। এই ক্ষেত্রে কাজটা কি ঋণাত্মক না? এবং ঋণাত্মক কাজ কি করে? বস্তু থেকে এনার্জি কেড়ে নেয়। ওর কাছে যে এনার্জিটা ছিল হাফ এম ভি স্কোয়ার, সেটা কিন্তু আস্তে 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 জিরো বানায় দিছে। কেন? এই বলটার প্রভাবে। এই বলটার প্রভাবে কিন্তু ওর যেই গতিশক্তিটা সেটা কমে গেছে আস্তে আস্তে। তাহলে এই বল দ্বারা কৃত কাজটা ঋণাত্মক ছিল। দেখো এমনিও বোঝা যাচ্ছে বল যেদিকে কাজ করছে, সরণ তো ভাই একটাই, সরণ হয়েছে এই দিকে। বল আর সরণের মধ্যবর্তী কোণ কি এখানে 0 ডিগ্রি? দুইটা কি অপোজিট দিকে কাজ করছে না? তাহলে মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি। তাহলে cos 180 ডিগ্রির মান -1। তাহলে এখানে কিন্তু কাজটা কি হয়েছে? নেগেটিভ একটা কাজ হয়েছে। এবং এর ফলে ওর কি গতির শক্তি যেটা ছিল সেটাও কিন্তু আস্তে আস্তে নাই হয়ে গেছে। ঠিক আছে? ওকে। না, নিউটনিয়ান মেকানিক্স এক্সাম সম্ভবত 3 তারিখ, আরেকবার দেখে নিও, আবির ভাই তোমাদের গ্রুপে পোস্ট দিয়ে দিবে। ওকে, তাহলে এটা আমরা বুঝলাম এই মানগুলা থেকে অবজেক্টিভ আসে, এগুলা থেকে অবজেক্টিভ আসে, এগুলো একটু খেয়াল রেখো। এই যে থিটার মান কত থেকে কত হলে কি কি হয়। সুন্দর। এবার একটা খুব ভালো একটা প্রশ্ন দেখো, প্রশ্নটা একটু তুলে নাও, তারপরে আমি বলছি। আমি একটু ছবিটাও আঁকায় ফেলি এর মধ্যে। এম ভরের একটা বস্তু ছিল, এই বস্তুটার ভর হচ্ছে গিয়ে এম। এম ভরের বস্তুকে দড়ির সাহায্যে, প্রথম প্রশ্নে আমরা যদি যাই যে 1 মিটার নিচে নামানো হলো। চলো আমরা প্রথম প্রশ্নটা আগে সলভ করি। 1 নাম্বার প্রশ্ন আমাদেরকে বলছে এইচ মিটার নিচে নামানো হয়েছে। সরণটা কোন দিকে হয়েছে? সরণটা হয়েছে নিচের দিকে। এটা হলো এইচ। ভালো কথা। এখন বলছে নিচের দিকে কত ত্বরণে নামানো হয়েছে? নিচের দিকে নাকি g/2 ত্বরণে নামানো হয়েছে। g/2 ত্বরণে এটা নিচের দিকে নামছে। এখন আমাকে বললো এইচ মিটার নিচে নামানো হলো, তাহলে রশির টান দ্বারা কৃত কাজ কত নির্ণয় করো। দেখো এটা 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 একটু দাঁড়াও, এখানে এটা আন্তর্জাতিকভাবে দুঃখিত। হ্যাঁ, এটা 1 নাম্বার প্রশ্নে বলছে এইচ মিটার নিচে নামানো হলে রশির টান দ্বারা কৃত কাজ কত, আর বলছে এইচ মিটার উপরে উঠানো হলে রশির টান দ্বারা কৃত কাজ কত। অর্থাৎ জিনিসটা এরকম, ধরো আমি হচ্ছে এই যে কলমটা, এই কলমটাকে যদি ছেড়ে দেই তাহলে কিন্তু এটা জি ত্বরণে নিচের দিকে পড়বে। এখন আমি যদি চাই না এত দ্রুত এটা না নামুক, আমি যদি চাই এটা একটু আস্তে আস্তে নিচে নামুক, তাহলে কি আমি এই বস্তুটার উপরে কোন দিকে বল প্রয়োগ করব বলো তো? নিচের দিকে না উপরের দিকে? মনে করো আমার কাছে একটা বই আছে, এই যে বই আছে, এটা হচ্ছে রমা বিজয় সরকার স্যারের বই, সুদেব স্যারের বই। এই বস্তুটাকে আমি যদি ছেড়ে দেই তাইলে তো মহাকর্ষ বলের প্রভাবেও সোজা নিচের দিকে জি ত্বরণে পড়ছে। আমি যদি এর থেকে একটু কম ত্বরণে নিচে নামাতে চাই, তাহলে বলো তো আমাকে কি, যদি আমি আরো নিচের দিকে বল দিই তাহলে তো এটা আরো জোরে নিচে পড়বে। তাহলে কি হইলো? আমাকে তাহলে কোন দিকে বল প্রয়োগ করতে হবে? উপরের দিকে বল প্রয়োগ করতে হবে না, যাতে করে এটা আরো আস্তে 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 নিচে নামে। তাহলে খেয়াল করো এইখানে কিন্তু আমাদের দড়ির যে টান বল, দড়িটা কোনটা? দড়ি হচ্ছে এইখানে যুক্ত। সব সময় মনে রাখবা, সারা জীবন মনে রাখবা, দড়ির টান বল সব সময় কোন দিকে হয়? বস্তুর সাথে দড়ির যে কন্টাক্ট পয়েন্ট, সেখান থেকে সব সময় বাইরের দিকে কাজ করে টান বল। সব সময় মনে রাখবা এটা। টান বল কোন দিকে কাজ করে? বস্তুর সাথে দড়ির যে কন্টাক্ট পয়েন্ট, এখান থেকে বাইরের দিকে সব সময় টান বলটা কাজ করবে। তাইলে আসো আমরা প্রথমে যদি এখন হিসাব করতে চাই, আচ্ছা যেহেতু কৃত কাজ কত, তো এখন লিখো না কেউ প্লিজ, কৃত কাজ যেটা, কৃত কাজ যেটা তোমার কাছে এখন মনে হবে ও কৃত কাজ বের করতে বলছে, এটা টান বল, নিচের দিকে সরণ, তাহলে তো ভাই সহজ হিসাব করা। আমি টি লিখলাম, এইচ লিখলাম, কস কত ডিগ্রি, উপরে নিচে 180 ডিগ্রি, তাহলে ভাই 180 ডিগ্রি বসাই দিলাম, কৃত কাজ হচ্ছে -টিএইচ, এটাই আমার আনসার। খবরদার এটা কিন্তু হবে না। কেন হবে না ভাই? সমস্যা কি এখানে? ঠিকই তো আছে। আপনি টান বল এদিকে, এইচ এদিকে, মধ্যবর্তী কোণ 180 ডিগ্রি, -টিএইচ বসাই দিলাম, হয়ে গেল। এই কাজ করলে কখনো ম্যাথ হবে? দেখো তোমার ধরো ছোটবেলায় প্রশ্ন করছে না যে পিতার বয়স পুত্রের বয়সের এত গুণ, তারপর যখন এর বয়স এত ছিল তখন এর থেকে এত বেশি ছিল, তাহলে পিতার বয়স বের করো। এখন তুমি যখন পিতার বয়স বের করার সময় অঙ্কে যদি এমনি করো যে ধরে নেই পিতার বয়স এক্স, সুতরাং পিতার বয়স হলো এক্স, এইটা করলে কি উত্তর হবে? তোমার বের করতেই বলছে পিতার বয়স কত, তুমি যদি ধরে নাও পিতার বয়স এক্স, সুতরাং উত্তর এক্স, তাইলে কি কিছু হবে? এটা তো উত্তর হবে না কখনো।
ওইটাই এক্স এর মানই বের করতে বলছে, তুমি ধরে নিলা এক্স তারপরে উত্তরে এক্স, এটা তো হয় না। তো আমরা এখানে টান বল কি কোথাও বলছে টি, প্রশ্নে কোথাও টি দেওয়া আছে? এটা তো আমরা ধরে নিচ্ছি টিটা এইদিকে কাজ করছে। তাহলে আমাদের প্রথম কাজ কি হবে? আমি সূত্র লিখে ফেললাম, এইটুক পর্যন্ত ঠিক আছে, কোনো অসুবিধা নাই, এইটুক পর্যন্ত ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু এটা অ্যান্সার তো না, কারণ টি কি তোমার প্রশ্নে কোথাও দেওয়া আছে? না। তাহলে আমাদের প্রথম কাজ হবে এই টি এর মানটা আগে বাইর করা। তাহলে টি এর মানটা আমরা কেমনে বের করব? টি এর মানটা আমরা কেমনে বের করব? এইটা বের করার জন্য আচ্ছা কি করা যায়, এই টি এর মানটা বের করার জন্য কি করা যায় দেখো তো। আমরা সবার আগে একটু দেখি তো যে এখানে নিচের দিকে যেহেতু ত্বরণ কাজ করছে, তাহলে অবশ্যই নিচের দিকে আরেকটা বল আছে না? সেটা না থাকলে কি কখনো লব্ধি ত্বরণ নিচের দিকে হবে? না তো। তাহলে অবশ্যই ভাই নিচের দিকে কিন্তু একটা জি ত্বরণ কাজ করছে, কোন বলের প্রভাবে? এম জি বলের প্রভাবে না? এখন দেখো এই দুইটা বলের ক্রিয়ায় টি এবং এমজি, এই দুইটা ছাড়া কি আর কোনো বল কাজ করছে পুরো সিস্টেমের উপরে বলো তো? এই যে এখানে একজন আমরা জিসিভি স্পট করেছি, জিসিভিটা কে দেখি তো, কে অবশ্য দেখা যাবে না। এই যে এখানে কি জানি আকামটা করছে, এগুলা আমি যদি আরেকবার পাই একেবারে ব্যান কিন্তু, এবং ব্যান মানে আর জীবনে ঢুকতে পারবে না কোনো ইয়াতেই, ঠিক আছে? সারা যত কমেন্ট আছে সব এগুলা কন্ট্রোল এ দিয়ে কন্ট্রোল সি দিয়ে পেস্ট করে দিচ্ছে। ওকে দেখো, তাইলে দেখো এখানে আমাদের এই দুইটা বল ছাড়া আর কি কোনো বল কাজ করছে? উপরের দিকে টান বলটি এবং নিচের দিকে এমজি, এই দুইটা ছাড়া আর কোনো বল কিন্তু এখানে কাজ করছে না। তাহলে আমরা একটা কাজ করব, এখন দেখো বস্তুর উপর যতগুলো বল কাজ করছে তাদের সামেশনটা নিব, সমান সমান লিখে দিব এম এ। এই সূত্রটা কি জীবনে প্রথমবারের জন্য দেখলে? না তো। একটা বস্তুর উপরে যতগুলো বল কাজ করে সেই বলগুলার লব্ধি সমান সমান ওই লব্ধিটাই কিন্তু তাকে একটা লব্ধি অ্যাক্সেলারেশন বা লব্ধি ত্বরণ দেয়। এফ ইজ ইকুয়ালস টু এম এ ছিল একটা বলের জন্য, যখন একটা এম ভরের বস্তুর উপরে অনেকগুলো বল কাজ করে তখন কিন্তু সবগুলো বলের লব্ধি সমান সমান হচ্ছে এম ইন্টু এ। তাহলে এখন ভাই এর উপরে কি কি বল কাজ করছে? টি আর এম জি ছাড়া আর কোনো বল আছে? নাই। তাহলে আমি এখানে দেখো লব্ধি ত্বরণ যেহেতু নিচের দিকে, তার মানে অবশ্যই নিচের বলটা বড় না? লব্ধি ত্বরণ যেহেতু নিচের দিকে তাহলে অবশ্যই নিচের বলটা বড়, কারণ যদি উপরের বলটা বড় হইতো তাহলে তো উপরের দিকেই লব্ধি বল পাইতাম। তাইলে দেখো আমরা এখানে লিখতে পারি কি, এম জি বড় মাইনাস টান বল সমান সমান হচ্ছে এম ইন্টু লব্ধি ত্বরণ কত বলে দিছিল না, জি বাই টু ত্বরণের নিচের দিকে নামছে, জি বাই টু। এই দেখো এইখান থেকে আমরা কিন্তু একটা টি এর মান বের করতে পারবো। সো টি সমান সমান এম জি মাইনাস এম ইন্টু জি বাই টু। তাহলে দেখো তো ভাই কত আসে, এম জি মাইনাস এম জি বাই টু, এটা কত আসে? এম ইন্টু জি ডিভাইডেড বাই টু, এম ইন্টু জি ডিভাইডেড বাই টু। এইটা হলো আমাদের সেই টান বলটা, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের সেই টান বলটা। এবং দেখো প্রশ্নে কি এম দেওয়া আছে? হ্যাঁ দেওয়া আছে। জি আমরা সবাই জানি, টু তো কিছু না। তাহলে এখান থেকে আমরা উত্তর যেটা হবে সেটা কি হবে? মাইনাস এম জি বাই টু ইন্টু এইচ, ঠিক আছে? এটা হলো কি কি আমাদের কৃতকাজ। কোন ক্ষেত্রে? যখন আমরা উপরেরটা নিয়ে চিন্তা করছি। ওকে, এর পরেরটা দেখি, আশা করি পরেরটা। পরেরটার জন্যে এবার কাহিনীটা কি হয়েছে? এবারকার কাহিনীটা কি হয়েছে? পরের বার আমরা এইচ মিটার উপরে উঠাইছি বস্তুটাকে। পরের বার আমরা বস্তুটাকে এইচ মিটার উপরে তুললাম, কত ত্বরণে? জি বাই টু ত্বরণেই আমরা কিন্তু এবার ওকে উপরের দিকে তুলছি, জি বাই টু ত্বরণে এবার ওটা উপরের দিকে উঠেছে। তাহলে আবারও তো আমার কৃতকাজ ধরো আসবে, কৃতকাজ সমান এরকম আসবে, কিন্তু এবার কি কজ 180 ডিগ্রি হবে? বল উপরের দিকে, সরণ উপরের দিকে, মধ্যবর্তী কোণ কোণ কত হবে বলো? 0 ডিগ্রি। ভেরি গুড, তাহলে মধ্যবর্তী কোণ আমি বসাই দিলাম এখানে 0 ডিগ্রি। এখন তাহলে আমরা এখানে লিখতে পারবো টি ইন্টু এইচ, টি ইন্টু এইচ। তাহলে এটা তো অ্যান্সার না, টি এর মানটা আমাদের রিপ্লেস করতে হবে। তাহলে এখান থেকে যদি আমরা এখন আবার সামেশন অফ এফ সমান সমান এম এ এটাকে যদি বসাই, সামেশন অফ এফ সমান সমান এম এ এটাকে যদি এখন বসাই, সামেশন অফ এফ সমান সমান এম এ, তো লব্ধি বল এখানে কোন দিকে কাজ করছে? বস্তুর ত্বরণ যেদিকে, লব্ধি বল কি সেই দিকে কাজ করছে না? তাহলে অবশ্যই উপরের দিকে যেহেতু লব্ধি বল, তাহলে উপরের বলটা বড়, নিচের বলটা ছোট। তাহলে টি মাইনাস এম জি সমান সমান
এম ইন্টু এ, এ মানে কত, g/2, এ মানে হচ্ছে g/2, তাহলে এখান থেকে টি এর যে মান আসে সেটা হচ্ছে এম জি প্লাস এম ইন্টু g/2, এখান থেকে আসে হচ্ছে 3/2 ইন্টু এম জি, যদি আমি যোগ বিয়োগে ভুল না করে থাকি, যেটা আমি সচরাচর করি। ঠিক আছে না ভাই, একের সাথে হাফ যোগ করলে 3/2 হয়। তাহলে এখান থেকে আমাদের যেটা আসে 3/2 ইন্টু এম জি এইচ, এগুলা নর্মাল টেস্ট পেপারের বিভিন্ন ম্যাথ প্রবলেমগুলোতে পাবা, মানে ওই যে এমসিকিউ প্রবলেম, সরি এমসিকিউ প্রবলেমগুলোতে পাবা। সো এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2 নাম্বার। ঠিক আছে, থ্যাংক ইউ। সহজ, খুবই সহজ গেল। তাহলে রশির টান বল দ্বারা কৃত কাজ কত হবে সেইগুলো কিন্তু আমরা বের করে ফেলতে পারলাম। ওকে, পরের প্রবলেমে যাই। আমরা এইটা দেখে আজকে শেষ করে দিব, চিন্তা করো না। 5টা কেস আছে টোটাল, হ্যাঁ। 5টা কেসে আমরা বের করব প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ কত। এখানে 2টা ছবি আছে, আর এটার আগে আর একটা ছবি আছে। সো এখানে আমরা 5টা কেস দ্বারা কৃত কাজ কত হয় দেখে বের করব। দেখো প্রতিক্রিয়া বল, বলো তো দেখি, প্রথম ছবিটার দিকে তাকাও, কি হচ্ছে। এখানে দেখো 50 মিটার উচ্চতার একটা আনত তল আছে, এম ভরের একটা বস্তু গড়িয়ে নিচের দিকে পড়ছে। আমাদের প্রশ্ন হলো প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ কত নির্ণয় করো। আগের স্লাইডে কি আছে ভাই, এই যে আগের স্লাইড দেখো, প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ। ভাইয়া জীবনের প্রথম লাইভ ক্লাস করছি, অভিনন্দন তোমাকে। তোমার এই অর্জন কি বলে ডায়েরির পাতায় লিখে রেখো, ফেসবুকে একটা পোস্ট দিও যে ডান উইথ ফার্স্ট লাইভ ক্লাস অ্যাট এসিএস লাইভ ইভেন্ট। এটা না দিলে ভাই কেমনে কি ভাই, আজকে কম পড়ান। হ্যাঁ হ্যাঁ অবশ্যই। আহা, আমি কি কখনো বেশি পড়িয়েছি নাকি জীবনে, দেখেছো? কখনো দেখেছো যে আমি বেশি পড়াচ্ছি? কখনো না। এই ম্যাথে প্রতিক্রিয়া বল ধরবো না, হ্যাঁ প্রতিক্রিয়া বলটাই তো এখানে ভাই আমাদের এই যে কি বলে, ও কোনটা, এই ম্যাথের কথা বলতেছো? না না, এখানে তো জাস্ট একটা বস্তু ধরে উপরের দিকে টান দিচ্ছ তুমি। শোনো, যত রকমের মনের প্রশ্ন আছে যদি লাইভ ক্লাসে অ্যান্সার না পাও আমাকে মেনশন করে ডিসকাশন গ্রুপে দিয়ে দিও, হ্যাঁ ডিসকাশন গ্রুপে দিয়ে দিও। আপনার ক্লাস প্রথম করতেছি, অভিনন্দন তোমাকে, অভিনন্দন। এই হয়েছে না, ম্যাথ তুলতেন ওমা, ম্যাথ তো তুললাই ভাই, একটা ম্যারাথন ক্লাস দেন। হ্যাঁ ম্যারাথন ক্লাস তো অপার নিয়ে গেছে ভাই রে ভাই, টানা 6 ঘন্টা মনে পড়াইছে তোমাদের। এরকম নিব দেখি যখন তোমরা ইঞ্জিনিয়ারিং ক্লাস করবা ওই সময়। ঠিক আছে, এরকমই হওয়ার দরকার, যাদের ধৈর্য থাকবে তারা করবে। 4 ঘন্টা না, গুড, সাব্বাস, এইটুকুই নিতে হবে ক্লাস। এই কিসের 1-1.5 ঘন্টা করে ক্লাস। এই দেখো এই ছবিটা তাহলে তুলে নাও, হ্যাঁ তারপরে পড়াচ্ছি। ভাই 12 ঘন্টা পড়বো? অবশ্যই অবশ্যই, আমি তো বসে আছি, আমার তো আর দাঁড়ায় থেকে পড়ানো লাগছে না। তোমরা হয়তো বুঝতে পারছো না যে আমি বসে আছি, দেখেছো আমি কিন্তু বসে বসে পড়াচ্ছি, আমি কিন্তু দাঁড়াই নাই। তোমরা হয়তো মনে করতে পারো যে ভাইয়া হয়তো দাঁড়ায় দাঁড়ায় পড়াচ্ছে, না আমি বসে আছি। আমার মাজার নিচের অংশ দেখতে পাচ্ছ তোমরা? পাচ্ছ না? তো আমার তো কোনোই কষ্ট হয় না। 12 ঘন্টা কোনো বিষয় নাকি ভাই? আপনার মুখ থেকে কি জোরে কথা আসে না? কে বললো আসে না? এই হয়েছে, তোলা হয়েছে। দেখো এখানে আমাদের প্রত্যেকটা কেসে তল কর্তৃক প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ কত সেটা বের করতে হবে। তাহলে ভাই দেখো এখানে আমাদের এইখানে প্রতিক্রিয়া বল কোন দিকে কাজ করছে, তল কর্তৃক প্রতিক্রিয়া বল সবসময় কিন্তু তলের সাথে লম্ব বরাবর কাজ করবে। সো তলের সাথে লম্ব বরাবর মানে কোন দিকে, এখানে তলের সাথে লম্ব বরাবর মানে হচ্ছে এই দিক বরাবর। সো এইটা হলো আর। এখন বলো তো বল এই দিকে, সরণ এই দিকে, বলো তো এই যে এখানে তোমরা প্যাচ লাগাবা আমি জানি, কাজ সমান সমান বল হচ্ছে আর, সরণ এইটুকু কত, এটুকু মনে করলাম আমি এস। এস কস কত ডিগ্রি হবে বলো তো, 90 ডিগ্রি না? আচ্ছা বলো তো আমার এই বলের দিকে কি কোনো সরণ ঘটছে? এই সরণের কোনো উপাংশ বা কোনো লম্ব অভিক্ষেপ কি বলের দিকে আছে বা প্রতিক্রিয়া বলের দিকে আছে? নাই। তাহলে কাজ শূন্য। আর তুমি যদি আলাদা আলাদা করে বল সরণ কোণ হিসাব করে দেখতে চাও তাহলে দেখো বল
সরণ মধ্যবর্তী কোণ হচ্ছে 90 ডিগ্রি, তাহলে কত হয়ে গেল কৃতকাজ 0, cos 90 এর মান হচ্ছে 0, তাহলে এখানে হয়ে গেল 0। এই দেখো তো এটা বুঝছো কিনা? বলতে পারো কেন ভাইয়া এটা কি ধরনের ছলনা, আপনি এমজি হিসাব করার সময় এই 50কে নিলেন, আর কি আপনার শত্রু লাগে? এ হিসাব করার সময় 50 নিলেন না কেন? কারণ দেখো, যখন আমি এমজি বল দ্বারা কৃত কাজের কথা বলছিলাম, বল কাজ করছে নিচের দিকে, সরণ কিন্তু এই দিকে ছিল, এই সরণের একটা উপাংশ কিন্তু বলের দিকে কাজ করছিল। সরণের যে উপাংশটা বলের দিকে, সেটার মান সরাসরি দেওয়া ছিল 50, তাই আমার বল আর 50 গুণ করে দিয়ে ম্যাথ করে ফেলছিলাম। কিন্তু এইবার আমাদের বল কোনটা? এইবার তো ভাই আমাদের বল হচ্ছে এইটা না, এটা তো আমাদের বল না, আমাদের বল হচ্ছে এইটা। তাহলে বল এবং সরণ তাদের মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি, এই তো বসাই দিলাম। সরণ, ওই বলের দিক কোনো সরণ আছে? নাই, 0। ওকে, তাইলে আশা করি বুঝতে পারছো। এইবার আসো পরেরটাতে। এখানে ভাইয়া কি হচ্ছে কাহিনী, আমি একটু প্রশ্নটা বলি। এখানে একটা লিফট, এই লিফটটা ভি সমবেগে উপরে যাচ্ছে, লিফটটা হলো ভি সমবেগে উপরে উঠছে, ভি সমবেগে উপরে উঠছে, লিফটটা ভি সমবেগে উপরে উঠছে। বলো তো ভাই, যদি লিফট ভি সমবেগে উপরে উঠে তাহলে প্রতিক্রিয়া বল, এই বস্তুটার কথা একটু চিন্তা করো, সমবেগে যদি উপরে উঠে তাহলে এই বস্তুটার উপরে যতগুলো বল কাজ করছে সবগুলো বল দ্বারা যে কৃত কাজ, সরি, যতগুলো বল কাজ করছে সবগুলো বলের লব্ধি সমান সমান কি হবে? এম ইন্টু এক্সেলারেশন না? সমবেগে যদি উপরে যায় তাহলে এক্সেলারেশন কত? 0 না? এখন দেখো আমাদের এই বস্তুর উপরে কি কি বল কাজ করছিল? একটা কাজ করছিল এই লিফটের তল কর্তৃক প্রতিক্রিয়া বল, এবং আরেকটা বল কাজ করছিল এমজি বল। এই দুইটা ছাড়া আর কোনো বল কি এই বস্তুর উপরে কাজ করছে? না। তাহলে এখানে আমাদের আর একটা মাইনাস হচ্ছে এমজি, দুইটা যেহেতু বিপরীত দিকে তাই একটা থেকে আরেকটা বাদ দিলাম, যখন সমান তখন তো ভাই একটা থেকে একটা বাদ দিলেই হচ্ছে, সমান সমান হচ্ছে 0। তাহলে দেখো তো আর এর মানটা কত এখানে? আর এর মান হচ্ছে এমজি, তার মানে ক্যাপিটাল এম ইন্টু জি। তাহলে যখন ভি সমবেগে এই বস্তুটা উপরের দিকে উঠবে, ভি সমবেগে যখন বস্তুটা উপরের দিকে উঠবে তখন কিন্তু আমাদের যে কৃত কাজ হবে, মনে করো এইচ উচ্চতা উপরে উঠছে, হ্যাঁ, উপরের দিকে লিফটটা ব্লকটাকে নিয়ে এইচ উচ্চতা উপরে উঠছে, তাহলে আর কাজ করছিল উপরের দিকে, এইচও কাজ করছে উপরের দিকে, তাহলে কৃত কাজ সমান সমান কত হবে? আর ইন্টু এইচ কজ, কজ 0 ডিগ্রি। তাহলে এখানে আর এর মান কত? এমজি ইন্টু এইচ। দেখো তো কোনো কনফিউশন আছে কিনা? এমজি ইন্টু এইচ, ঠিক আছে? সুন্দর। আবের, আরে সাকিবুল ইসলাম কেমন আছো? এই যে এটা এম একটা ভর, এই এম ভরের একটা বস্তু লিফটের মধ্যে রাখা, লিফটটা ভি বেগে উপরে উঠছে, আমরা প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ চাই। প্রশ্ন বুঝছো? প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ চাই, যে লিফট এই বস্তুর উপরে যে উপরের দিকে একটা প্রতিক্রিয়া বল দিছে, ওই প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজটা চাই। এখন তাহলে ভাই এই কৃত কাজ, এই যে প্রতিক্রিয়া বল, সেটা আমাদের বের করা লাগবে আর, এবং এই সরণ কত এইচ সেটা আমাদের বের করতে হবে, ঠিক আছে? তাহলে দেখো এই যে বল যেদিকে সরণ সেদিকে, এই জন্য অ্যাঙ্গেলটা 0 ডিগ্রি, বুঝছো ইমাম? বল যেদিকে, আর বল দ্বারা কৃত কাজ আমরা বের করছিলাম, সো আর যেদিকে, খেয়াল করে দেখো এইচটাও সেই একই দিকে, তাহলে দুইটার মধ্যবর্তী কোণ কত? 0 ডিগ্রি না? তাহলে এই যে এখানে হলো তোমার এই যে আর এইচ কস 0 ডিগ্রি, এম জি এইচ হয়ে গেল, কারণ আর এর মান ছিল এম জি। বুঝতে পারছো? বুঝছি, গুড। তারপরেরটা কি হবে? তারপরটা নিজের একটু করে ফেলো, তাহলে তো ছুটি হয়ে যায়। এর পরের প্রশ্নটা হচ্ছে, এটা যদি ভি সমবেগে নিচে নামে তাহলে, এটা ছিল ভি সমবেগে উপরে উঠছে, এই অঙ্কটা হচ্ছে ভি সমবেগে যদি নিচে নামে, ভি সমবেগে নিচে নামছে, এই লিফটটা ভি সমবেগে নিচের দিকে নামছে, ভি সমবেগে নিচে নামছে, তাহলে ভাই এখানে হচ্ছে সেই একই জিনিস, যেহেতু সমবেগ, তাহলে বস্তুর উপরে যে প্রতিক্রিয়া বল, যে আর এবং যে এমজি, সেটা কিন্তু পরস্পর সমান, আর এবং এমজি পরস্পর সমান, কারণ সমবেগ যেহেতু, আর এবং এমজি পরস্পর সমান। এবং খেয়াল করো তো কৃত কাজ যেটা, সেটা কি হবে? নিচের দিকে গেছে এইচ দূরত্ব, নিচের দিকে গেছে এইচ দূরত্ব, তাহলে আর
এইচ, কস কত ডিগ্রি হবে এই ক্ষেত্রে তোমরা বলো? এটা আর নিচের দিকে এইচ, তাহলে কস কত ডিগ্রি হবে বলো? 180 ডিগ্রি। ভেরি গুড, তাহলে 180 ডিগ্রি। আচ্ছা, এখানে আবার তোমরা আমার ধরো না যে ভাই আপনি এখানে প্রশ্নে তো এইচ দেওয়া নাই, আর দেওয়া নাই, তাহলে এগুলো বসাচ্ছেন কেন? এইটা মূলত আমি এইচটা প্রশ্নে দেওয়া থাকবে, কিন্তু আমি একসাথে যেহেতু অনেকগুলো কেস দেখাচ্ছি এই কারণে আর লিখি নাই কিছু। ঠিক আছে, এক একটা প্রশ্নের জন্য এটার জন্য যেমন এইচ দেওয়া থাকবে, ঠিক আছে, এটার জন্য কিছু দেওয়া নাও থাকতে পারে। আগে কনসেপ্টটা বুঝো, তারপর ম্যাথ যেরকমই আসুক না কেন পারবা, অসুবিধা নেই। ঠিক আছে, বুঝেছো? বুঝেছো আশা করি। 180 ডিগ্রি কেন রতে রাফান বলেছো? আচ্ছা, আমি আরেকটা দেখলাম, তোমরা এই মেগা এক্সামের সময় এই আলতু ফালতু নাম দাও, তারপরে পরীক্ষায় আবার টপ করো, তারপর আবার বলো যে ভাই আমি কেন লিস্টে নাই। এই কাজগুলো করবা না, নাম কনফিডেন্টলি দিবা। তোমার আব্বু আম্মু সুন্দর একটা নাম রাখছে, নিজের নামের প্রতি তো আত্মবিশ্বাস থাকতে হবে যে না এই নামটা খারাপ না, নামটা ভালো। তো এই নামটা দিয়ে পরীক্ষা দিবা, বন্ধুরা চিনে যাবে, আমারে হাহা করবে, হু হু করবে, তাতে কি হয়েছে? ওই বন্ধুরা কি তোমারে খাওয়ায় না পড়ায়? ওর বন্ধুরা হাসাহাসি করলে কি যায় আসে? আসলে কি যায় আসে? কিছু যায় আসে? বন্ধুরা দেখে ফেলবে, ওরা পড়তেছিস কিরে এত পড়িস কেন, এটা দেখে আমার কি ক্ষতি হচ্ছে? এটা দেখে আমার কি ক্ষতি হচ্ছে? কোনো ক্ষতি হচ্ছে না। ওরা জ্বলতেছে, জলে জ্বলুক, অসুবিধা নাই। কিন্তু এই যে আরেকজন বন্ধু কি বলবে, এর জন্য আমি লুকাই লুকাই পড়াশোনা করবো, এইগুলা করতে যায় না। ঠিক আছে, ও জানে জানুক, ঠিক আছে, অসুবিধা নেই। ওকে, সো দেখো আমরা এর পরের দুইটা প্রশ্নে যদি যাই, এইখানে একটু কাহিনীটা ডিফারেন্ট। এখানে হলো লিফটটা এ ত্বরণে নিচের দিকে নামছে, সরি এটা প্রথমে হলো এ ত্বরণে উপরে উঠছে। লিফট হলো এ ত্বরণে উপরে উঠছে, লিফট এ ত্বরণে উপরের দিকে উঠছে। তাহলে আমারে বলো, এইখানে আর তো প্রতিক্রিয়া বল, এটা নিয়ে তো কোনো সন্দেহ নাই। এমজি হচ্ছে নিচের দিকে কাজ করছে, এটা নিয়েও কোনো সন্দেহ নাই। তাহলে আমরা যখন কৃত কাজটা বের করি ডাব্লিউ, সে ডাব্লিউ সমান সমান কি হয়? উপরের দিকে যদি এটা এইচ উচ্চতা যায়, তাহলে তো ভাই আর ইন্টু এইচ ইন্টু কস কত ডিগ্রি হবে বলো তো? তল কর্তৃক প্রতিক্রিয়া বল উপরে, সরানো হচ্ছে উপরের দিকে, তাহলে কস 0 ডিগ্রি, যেহেতু একই দিকে। তাই মিয়া, একই দিকে হলে 0 ডিগ্রি, আর যদি বিপরীত দিকে হয় তাহলে কত? 180 ডিগ্রি। সো এখানে যেহেতু আর যেদিকে এইচও সেদিকে, তাহলে এখানে কস 0 ডিগ্রি হবে। এখন আসো আর এর মানটা কিভাবে বের করব? সো দেখো সামেশন অফ এফ সমান সমান তো এম এ। সো বস্তুটা যেহেতু এ ত্বরণে উপরের দিকে উঠছে, এই বস্তুটা লিফট যদি এ ত্বরণে উপরে উঠে, তাহলে এই বস্তুটাও তো এ ত্বরণে উপরে উঠছে। তাহলে এই বস্তু এ ত্বরণে উপরে কখন উঠতে পারবে? এই বস্তুটা উপরের দিকে এ ত্বরণে কখন উঠতে পারবে? যখন ওর আর বড় হবে এবং এমজি ছোট হবে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি না আর মাইনাস এমজি সমান সমান এম এ, তাই না? আর বড়, এমজি ছোট, সো আর মাইনাস এমজি সমান সমান এম এ। লব্ধি ত্বরণ যেহেতু উপরের দিকে, লব্ধি বল তো উপরের দিকে, তার মানে উপরের দিকের বলটা বড়, আর মাইনাস এমজি। তাহলে ভাই দেখো আর সমান সমান কি আসছে? এম কমন নিলে জি প্লাস এ, এম কমন নিলে কি আসে ভাইয়া? জি প্লাস এ। তাহলে এখান থেকে আমরা কিন্তু লিখে দিতে পারি এম ইন্টু জি প্লাস এ ইন্টু এইচ। ঠিক আছে, সো প্রথমে এইটা দেখবা, তারপরে এইটা দেখবা। এর পরের প্রশ্ন কি? এর পরের প্রশ্ন হচ্ছে এবার এ ত্বরণে নিচে নামছে, এ ত্বরণে নিচে নামছে। আজকে কিন্তু বেশি একটা পড়াচ্ছি না, আজকে এই ম্যাথটা করার পরে শেষ করে দিব। কিন্তু আগের দিনের যা পড়ানো এটা নেক্সট ক্লাসে কিন্তু দেখে আসবা, আমি বলে দিচ্ছি কি কি দেখবা। সো এখানে আর উপরের দিকে, এমজি নিচের দিকে, এইচ মিটার সরণ হয়েছে, ত্বরণ হচ্ছে নিচের দিকে। তাহলে আমরা যখন বের করব সামেশন অফ এফ সমান সমান এম এ, তাহলে বলো তো নিচের দিকে যেহেতু লব্ধি ত্বরণ, তার মানে এম জি বড় আর ছোট সমান সমান হচ্ছে এম এ। এখান থেকে আর এর যে মান আসবে সেটা হবে এম ইন্টু জি মাইনাস এ। তাহলে কাজ সমান সমান কি হবে? আর ডট এইচ তো, তাই না? এখন বলো তো আর উপরের দিকে আর এইচ নিচের দিকে, পুরো বিপরীত দিকে একটা আর একটার, তাহলে মধ্যবর্তী কোণ কত? 180 ডিগ্রি। এই কোণগুলো ভালো মতন চিনে রাখো, সামনে আমাদের কাজে লাগবে।
সো এখানে হচ্ছে এইচ বসাবো এবং তারপরে কজ কত ডিগ্রি হবে, 180 ডিগ্রি। তাহলে মাইনাস এম ইন্টু জি মাইনাস এ ইন্টু এইচ। ঠিক আছে, এই তো। তাহলে এগুলো গেল প্রতিক্রিয়া বল দ্বারা কৃত কাজ। ঠিক আছে, এখন শোনো, এই যে ক্লাসটা শেষ করলাম, আজকে খুব অল্প পড়াইছি, খুবই অল্প পড়াইছি। নেক্সট দিন একটু বেশি ক্লাস করার ইয়া নিয়ে আসবা, মানসিকতা নিয়ে আসবা। এই যে 16টা স্লাইড আছে, আমি এটা এক্ষুনি আপলোড করে দিব। ধরো ক্লাস শেষ করা 10 মিনিটের মধ্যে। এখন টেবিল থেকে না উঠে একটু স্লাইডগুলো দেখবা, জাস্ট দেখবা যে 3 থেকে 4 মিনিট সময় লাগবে বড় জোর পুরা ক্লাসটা রিক্যাপ করতে। যারা পুরা ক্লাসটা ধরেছিলা, পুরা ক্লাসটা রিক্যাপ করতে তোমার 3 থেকে 4 মিনিট সময় লাগবে। কিন্তু তুমি যদি এইটাই আবার বৃহস্পতিবার রাত্রেবেলা দেখতে যাও, তখন কিন্তু মনে হবে, যেহেতু শুক্রবার ক্লাস আছে, শুক্রবার ক্লাসের আগে যদি আবার দেখতে যাও, তখন কিন্তু 1 ঘন্টা সময় লেগে যেতে পারে। হয়তোবা আবার এই ক্লাসেরই কোনো একটা কথা তোমার আবার দেখা লাগবে। তো এই জন্য ক্লাসটা রিভিশন দিতে হয় সবসময়। লাইভ ক্লাসটা করা শেষ, এরপরে হাতে 10 থেকে 15 মিনিট সময় নিয়ে খাতা যেটা তুলছো বা স্লাইডটা যেটা আছে, এইটা তখনই দেখে নেওয়াটা উত্তম। তাহলে কি হয়, একদম মাথায় কেবলই পড়লা, আবার মাথায় ঢুকাই ফেলছো, একদম মাথার মধ্যে গেঁথে যায়। আরও বেস্ট হয় কি জানো, আমরা যে প্রায় বলি ভুলে যাই ভুলে যাই, সবাই কিন্তু ভুলে যায়। কিন্তু এই কিছু কিছু স্ট্র্যাটেজি দেখা যায় যারা ভালো রেজাল্ট করে তাদের থেকে অ্যাভারেজদের আলাদা করে। কি স্ট্র্যাটেজি? যারা ভালো রেজাল্ট করে এরা আসলে কন্টিনিউয়াসলি একটা রিভিশন ফেজের মধ্যে থাকে। ওরা পরীক্ষার আগের রাত্রে হুমড়ি খেয়ে সব কিছু পড়ে না এবং রিল্যাক্স থাকে পুরাটা সময় জুড়ে। রিভিশন দেওয়াটা তোমার একটা রুটিনে পরিণত করো। যে ক্লাসটা আজকে রাত্রে করছো, এখনই একবার দেখে নিবা 10 মিনিট সময় নিয়ে, কালকে ঘুম থেকে সকালে উঠে লাগলে আরেকবার এই ক্লাসটা করো। বা যদি তুমি মনে করো কালকে আবার রাত্রেবেলা ঘুমানোর আগে দেখবা, তাহলে সেটা দেখো। কিন্তু যে কোনো ক্লাস করার পরে ভাইয়া যদি ওইটা রেখে দাও, তাহলে আলটিমেটলি ওইটা কিন্তু তোমার কোনো রকমই হেল্প করবে না, কোনো রকমই হেল্প করবে না, ভুলে যাবা, সবই ভুলে যাবা। ভুলাটা খুব স্বাভাবিক, কিন্তু বারবার যদি রিভিশনের মধ্যে থাকো, তাহলে দেখা যাবে মাথায় থেকে যাবে। বুঝতে পারছো? এই আর কি। আর এর উপর ভেক্টর সাইন কেন? এটা তো বল, তো ফোর্স, প্রতিক্রিয়া বল না, এই জন্য ভেক্টর সাইন দিছিলাম আর কি, আদর করে দিছি। এটা এটা আদর করে দিছি। এবং ডট গুণ যখন দিবা তখন অবশ্যই দিতে হবে। ঠিক আছে, তাহলে আজকে এখানে শেষ করছি। আবার দেখা হবে ইনশাল্লাহ নেক্সট শুক্রবার। তখন ইনশাল্লাহ আরও কিছু ম্যাথ প্রবলেম নিয়ে আমরা আলাপ আলোচনা করব। থ্যাংক ইউ, লাইভ শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।